আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব আল ফাইদ। পড়াশোনা করছি বুটেক্সে। আমি তোমাদের আগামী দিনে আহ ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ১ম ক্লাসটি নিয়েছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের 2nd ক্লাসে যাব। আজকে আসলে আমরা আগামী দিনে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে দেখেছিলাম। আজকে আমরা আসলে দেখব নির্ণায়ক এবং বিস্তারিত সম্পর্কে জানব। আগের ক্লাসটাতেও আমরা নির্ণায়কের কিছু ধারণা নিয়েছিলাম। আজকে আসলে আমরা এই নির্ণায়ক সম্পর্কে বিস্তারিত জানবো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো সলভ করব এবং এর বেসিক ধারণাগুলো আমরা নিব। তো তোমরা যারা আছো সবাই যুক্ত হয়ে যাবা। আমাদের প্রি বেইনার ভার্সিটি প্রাইভেট প্রোগ্রামে আমরা এইচএসসি এবং ভার্সিটি ম্যাথের যত ধরনের প্রবলেম আছে আমরা সলভ করার চেষ্টা করছি। তোমরা সবাই সুন্দরভাবে যুক্ত হবা এবং খুব মনোযোগের সাথে আমাদের সাথে এই ক্লাসটাতে করবা। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমেই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের 2nd ক্লাসে আসব। আজকে আসলে আমরা যে ক্লাসটা করব সেটা আসলে আমরা করব নির্ণায়কের উপরে। আমরা করব কিসের উপরে? আজকে আমরা করব নির্ণায়কের উপরে। তো প্রথমে আমরা কি বলতে পারি যে নির্ণায়ক বিষয়টা কি আসলে? তো আমরা পড়েছি যে ম্যাট্রিক্স কি ছিল? ম্যাট্রিক্স ছিল যে এক বীজগাণিতিক রাশি বা সংখ্যার আয়তাকার সাজানো ব্যবস্থা। এই আয়তাকার সাজানো ব্যবস্থায় ম্যাট্রিক্সে দেখেছি আমরা আয়তাকারভাবে আমরা বিষয়টাকে সাজাতে পেরেছি, ভ্যালুগুলা বসাতে পেরেছি, কিন্তু তার মানটা আসলে আমরা নির্ণয় করতে পারিনি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু মান নির্ণয় করা সম্ভব হয় না। তো এই যে ম্যাট্রিক্সগুলা যে রয়েছে, এই ম্যাট্রিক্সগুলার মান নির্ণয়ের জন্য আমরা কি ইউজ করি? আমরা নির্ণায়কে চলে আসি। তাহলে এই যে নির্ণায়ক, নির্ণায়কটা আসলে হচ্ছে কি? নির্ণায়ক, এই নির্ণায়ক হচ্ছে যে তোমার কি বলা যায় যে একটা ম্যাট্রিক্সের আমরা কি করব? মান নির্ণয় করব। বা তুমি এভাবে বলতে পারো যে অবশ্যই নির্ণায়কে হবে কি? নির্ণায়কে নির্ণায়কে ম্যাট্রিক্সটা বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে। নির্ণায়কে ম্যাট্রিক্সটা বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে। এবং নির্ণায়কে ম্যাট্রিক্সটা যেহেতু বর্গাকার ম্যাট্রিক্স হলো, তাহলে এই যে ম্যাট্রিক্সটা যে রয়েছে, এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের যদি আমরা প্রপার সংজ্ঞায় আসি, নির্ণায়কের প্রপার সংজ্ঞাটা এরকম দাঁড়াবে যে একটা বর্গাকার ম্যাট্রিক্সের মান নির্ণয়ের যে ফাংশনটা সেটাই হবে নির্ণায়ক। মান নির্ণয়ের যে ফাংশনটা সেটাই হবে নির্ণায়ক। এখন সাপোজ তুমি চিন্তা করো একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার আমরা কি করব? একটি ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটার এই ম্যাট্রিক্সটি এই ম্যাট্রিক্সটার আমরা কি করব? এই ম্যাট্রিক্সটার যখন আমরা মান নির্ণয় করব তা হয়ে যাবে নির্ণায়ক, মান নির্ণয়। এই ম্যাট্রিক্সটার মান নির্ণয় করব তখন সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে নির্ণায়ক। তুমি চিন্তা করো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আসলে থাকে কিভাবে? যদি আমি 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স নেই, এ বি সি এবং ডি, এইটা একটা ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সটার কি আমরা মান বের করতে পারি? এই ম্যাট্রিক্সটার কিন্তু আমরা আসলে মান বের করতে পারি না। এখন এই এ ম্যাট্রিক্সটাকে যখন আমি মানে কনভার্ট করব, তখন কি করতে হবে? এই পাশে একটা সরল রেখা, মডুলাসের মতো। এই যে এ ম্যাট্রিক্সটার কনভার্ট হয়ে গেল নির্ণায়কে। এ ম্যাট্রিক্সটা কিসে কনভার্ট হয়ে গেল? নির্ণায়কে। এবং আমরা তখন এইটাকে এ বি সি ডি তে কনভার্ট করে দিলাম। এখন এইটার মান নির্ণয় করা পসিবল। তো জেনারেল ফরম্যাটে মানটা নির্ণয় হয় কিভাবে? যে এই যে আড়াআড়ি গুণ করে এবং মাইনাস দিয়ে এইটা আড়াআড়ি গুণ করে। তাহলে মানটা বের হবে এ আর ডি মাল্টিপ্লাই করলে হয়ে যাবে এডি মাইনাস সি আর বি মাল্টিপ্লাই করলে হয়ে যাবে সিবি। ঠিক এভাবে নির্ণায়কের মানগুলা বের করা হয়। কিন্তু এটা ছিল কি? এটা ছিল 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স। এটা ছিল কি? 2 গুণিত
2 ক্রমের ম্যাট্রিক্স। এখন যদি ম্যাট্রিক্সের ক্রমটা বেশি হয় 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে কি হতে পারে? কিন্তু তোমাকে এখানে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে যেকোনো একটা ম্যাট্রিক্সের যখন আমি মান নির্ণয় করব ওই ম্যাট্রিক্সটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয়ের যে ফাংশন সেটাই আসলে আমরা নির্ণায়ক হিসাবে চিহ্নিত করে থাকি। এবার দেখো কি করা যায়। এবার দেখো নির্ণায়কের ক্ষেত্রে আমরা ধরলাম যে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এইটা কি প্রথম সারির প্রথম কলামের ভ্যালু, তারপরে এইটা কি এইটা হলো প্রথম সারির দ্বিতীয় কলামের ভ্যালু, এইটা কি এইটা হলো প্রথম সারির তৃতীয় কলামের ভ্যালু, এইটা হলো দ্বিতীয় সারির প্রথম কলামের ভ্যালু, এইটা হলো দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের ভ্যালু, এইটা হলো দ্বিতীয় সারির তৃতীয় কলামের ভ্যালু। তারপরে এটা কি হবে তৃতীয় সারির প্রথম কলাম, তারপরে এটা হবে কি তৃতীয় সারির দ্বিতীয় কলাম, তারপরে এটা হবে কি তৃতীয় সারির তৃতীয় কলাম। এইটা একটা কি হলো, এটা একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স। এখন এই এ ম্যাট্রিক্সটার আমরা কি করতে চাই, মান নির্ণয় করতে চাই। এই এ ম্যাট্রিক্সটার আমরা কি করতে চাই, মান নির্ণয় করতে চাই। তাহলে এ ম্যাট্রিক্সটার মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয়ের চিহ্নটা নিয়ে আসতে হবে, তারপরে A11, তারপরে A12, তারপরে A13, তারপরে A21, তারপরে কি A22, তারপরে কি A23, তারপরে কি A11, A31, তারপরে হবে কি A32, তারপরে হবে কি A33। এখন এইটার মান আমরা নির্ণয় করব। এখন এটার কি করব, মান নির্ণয় করব। তো ম্যাট্রিক্সের মান নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে, প্রথমে করব কি এটা আমরা প্রপার ভাবে শিখব। এখন দেখো আমি মান নির্ণয়টা শুধু শেখাই তোমাকে। প্রথমে করব কি A11 কে নিব, A11 কে নিব, নেওয়ার পর এর সাথে মাল্টিপ্লাই হবে। এখন দেখো এখন কি হবে, A11 বরাবর আমরা কি করব, এই যে A11 বরাবর যে সারিটা রয়েছে এই সারিটাকে, এবং A11 বরাবর যে কলামটা রয়েছে এই কলামটাকে আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব। তাহলে থাকবে কে, A22 থাকবে, A23 থাকবে, A32 থাকবে, A33 থাকবে। তাহলে লিখে ফেলি A22, A23, A32, তারপরে কি থাকবে A33। তারপরে সূত্র অনুসারে একটা কি চলে আসবে, সূত্র অনুসারে একটা মাইনাস চলে আসবে। মাইনাস চলে আসার পর দেখো, মাইনাস চলে আসার পর এরপরে আমি A11 নিয়ে কাজ করেছি, A12 নিয়ে কাজ করব। তাহলে A12 দেওয়ার পর এর সাথে এবার মাল্টিপ্লাই হবে। এখন দেখো A12 বরাবর আমাকে কি করতে হবে, A12 বরাবর আমাকে সারিটাকে বাদ দিতে হবে, A12 বরাবর আমাকে কলামটাকে বাদ দিতে হবে। তাহলে দেখো A12 বরাবর সারিটা কোনটা, এইটাই, আর কলামটা কোনটা, কলামটা হলো এইটা। তাহলে থাকে কোনটা, এইটা, এইটা, এইটা এবং এইটা। তাহলে এটাকে লিখে ফেলতে হবে। তাহলে থাকলো কত, A21, তারপরে কত থাকছে A23, তারপরে কত থাকছে A31, তারপরে কত থাকছে A33। বাস। এরপরে আসো, এরপরে পরেরটাতে আসি। এরপরে আসলে আমি করব কি, এরপরে আসলে আমার আরেকটা রয়েছে A13। এখন আমরা সূত্র অনুসারে একটা প্লাসে আসব। তাহলে A13 এরপরে এর সাথে মাল্টিপ্লাই হবে। এখন কি মাল্টিপ্লাই হবে, সেম এই যে A13 নিয়েছি, A13 বরাবর কি বাদ যাবে, এই সারিটাকে বাদ যাবে, এবং A13 বরাবর এই কলামটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে থাকছে কত এবার, A21, A22, A31, A32, এটা বসাই দেব। তাহলে থাকছে কত, A21, তারপরে A22, তারপরে কত থাকছে A31, তারপরে কত থাকছে A32। বাস, হয়ে গেছে। এখন আসলে কি করতে হবে, এখন আসলে সহজ বিষয়টা। এখন আমরা করব কি, এখন আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিব। তাহলে মাল্টিপ্লাই করে দিলে কত হবে, A11। দেখো এই যে মাল্টিপ্লাই এর সিস্টেমটা বলেছিলাম, এইটা আড়াআড়ি মাল্টিপ্লাই এবং মাইনাস দিয়ে এইটা আড়াআড়ি মাল্টিপ্লাই হবে। তাহলে আড়াআড়ি মাল্টিপ্লাই করলে কি হবে, A22, A33 মাল্টিপ্লাই হয়ে গেছে মাইনাস A32, A23।
তারপরে মাইনাস, তারপরে কত a1 2, তারপরে এইটা আর এইটা আড়াআড়ি মাল্টিপ্লাই, মাইনাস দিয়ে এটা এটা আড়াআড়ি মাল্টিপ্লাই, তাহলে কি হবে a21, তারপরে হবে কত a33 মাইনাস a31, তারপরে হবে a23, তারপরে আবার প্লাস, প্লাস দিয়ে কি হবে a13, এরপরে মাল্টিপ্লাই দিয়ে এইটা এটা আড়াআড়ি মাল্টিপ্লাই হবে, এইটা এটা আড়াআড়ি মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে a21 a32 মাইনাস a31 a22। এইভাবে আমরা 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্সের কি করতে পারি, মান নির্ণয় করতে পারি। তাহলে এ ছিল একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সটাকে আমি প্রথমে করেছি কি নির্ণায়কে কনভার্ট করেছি, নির্ণায়কে কনভার্ট করার পর তার মান বের করেছি। অবশ্যই এগুলা তো একগুলা ভ্যালু থাকবে, সাপোজ এটা 1 2 3 4 থাকতে পারে, ওই অনুযায়ী এগুলা এখানে বসে যাবে, বসে গিয়ে কি হয়ে যাবে, বসে গিয়ে একটা প্রপার মান বের হবে। এই মানটা সাপোজ 10 বের হতে পারে, যে কোনো কিছু বের হতে পারে, তো একটা মান বের হবে। এটা ছিল কি, এটা ছিল নির্ণায়ক বিষয়টা কি, এবং একটা 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়ক বা একটা 3 গুণিত 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কটা আমরা আসলে কিভাবে নির্ণয় করি। এখন আসো পরবর্তীতে আমরা আসি, পরবর্তীতে আমরা একটা ম্যাথে চলে আসব। তো দেখো ম্যাথটাতে আমরা চলে আসছি, এটা গুচ্ছ এক্সামে আসছিল জিএসপি তে। তো এখানে তোমার এই ম্যাথটাতে আমরা ভাগ করে নেই আগে। আচ্ছা দেখো এই ম্যাথটাতে দেখো কি বলছে যে আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু -1। এখন আই জটিল সংখ্যা আমরা এখনো যাইনি, জটিল সংখ্যাতে ব্যাপারটা হচ্ছে কি, জটিল সংখ্যায় আই নামে একটা ভ্যালু আছে, এই আই এর মান হলো √(-1)। এখন দেখো রুটের ভিতরে যখন মাইনাস থাকে এইটা কিন্তু অবাস্তব একটা বিষয় চলে আসে, তখন এই অবাস্তব বিষয়টাকে আমরা জটিল সংখ্যায় নিয়ে আসি, ওইটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, সেই বিষয়টাই বলেছে। এখন যদি আমি এই রুটটাকে এই পাশে পার করাই দেই, তাহলে কি হয়ে যাবে, আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু -1 হয়ে যাবে, এইটাই এখানে বলছে। তার মানে মূল ব্যাপারটা হলো যে আই স্কোয়ারের ভ্যালু কত -1, আর আই এর ভ্যালু কত √(-1)। এখন দেখো এখানে বলেছে কি আই স্কোয়ার ইকুয়ালস টু -1, এবং আমাকে কি করেছে, একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এই ম্যাট্রিক্সটার মান নির্ণয় করতে বলেছে, এই ম্যাট্রিক্সটার মান নির্ণয় করতে বলেছে। কিন্তু এখানে দেখো আই স্কোয়ার শুধু দেয়া নেই, আই কিউব দেয়া আছে, i⁵ দেয়া আছে, i⁵ দেয়া আছে, এইটা। এখন ভাইয়া আমি তো আই স্কোয়ারের ভ্যালু জানি, কিন্তু i⁵, 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 এইটার ভ্যালু আসলে কিভাবে বের করব, খুবই সহজ। দেখো প্রথমে আমরা দেখলাম কি যে আই স্কোয়ার এর ভ্যালু কত -1, তাহলে আই স্কোয়ারের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন দেখো এরপরে কত লাগবে, আমার আই কিউবের ভ্যালুটা লাগবে, আই কিউবের ভ্যালুটা লাগবে। আই কিউব বলতে কি বোঝা যায়, দেখো আই কিউব মানে হলো আই গুণিত আই গুণিত আই, তাহলে কি হবে, এই দুই আই মিলে কি হয়ে যায়, আই স্কোয়ার হয়ে যায় ইন্টু আই হয়ে যায়, তাহলে এই দুইটা আবার গুণ করলে কত ফিরে আসবে, আই কিউব ফিরে আসবে। এখন দেখো আই স্কোয়ারের ভ্যালু আমরা কত দেখছি -1 ইন্টু কত আই, তাহলে তাহলে আই কিউবের ভ্যালু কত চলে আসবে -আই। তাহলে আমরা পেলাম কি যে আই কিউবটার ভ্যালু আমরা পেলাম, আই কিউবের ভ্যালু হলো -আই, একটা গেল। এরপরে দেখো এরপরে কত রয়েছে i⁵, এরপরে কত রয়েছে i⁵, তাহলে i⁵ কি করা যায়, আই কিউব ইন্টু i⁵²। দেখো এই দুইটা গুণ করলে কিন্তু কি হয়, উপরে পাওয়ার দুইটা যোগ হয়ে যায়, তাহলে 3 + 2 5 হয়ে যাবে, 3 + 2 5 হয়ে যাবে, তাহলে ঠিকই আছে। এখন দেখো এখন আই কিউবের ভ্যালু একটু আগে আমরা বের করেছি কত, আই কিউবের ভ্যালু -আই বের করেছি, আর আই স্কোয়ারের ভ্যালু আমরা কত জানি -1, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে গিয়ে কত হয়ে যাবে, প্লাস আই হয়ে যাবে, আই আর 1 মাল্টিপ্লাই করলে আই হয়ে যাবে। তাহলে আমরা পেলাম কি i⁵ এর ভ্যালুটা কত আসছে, i⁵ এর ভ্যালুটা আই আসছে। এরপরে দেখো এরপরে আরেকটা রয়েছে i⁵ কত রয়েছে 7, i⁵ 7, তাহলে i⁵ 7 এর ক্ষেত্রে কি করা যায়, i⁵ 5 ডট
i টু দি পাওয়ার স্কোয়ার। কেন? দেখো 5 আর 2 এর 7। তাহলে এবার দেখো i টু দি পাওয়ার 5 এর ভ্যালু একটু আগে আমরা কত বের করেছি? i বের করেছি। আর i স্কোয়ারের ভ্যালু কত বের করেছি? i স্কোয়ারের ভ্যালু -1 দেয়াই ছিল। তাহলে -1, তাহলে এটা কত হয়ে যাবে? -i হয়ে যাবে। তাহলে i টু দি পাওয়ার 7 এর ভ্যালু আমরা কত পেলাম? i টু দি পাওয়ার 7 এর ভ্যালু -i। তাহলে দেখো i টু দি পাওয়ার 5 এবং i টু দি পাওয়ার 7 এর ভ্যালুগুলো আমরা কি হয়েছে? পেয়ে গেছি। এখন দেখো, এখন আমার এই ম্যাট্রিক্সটাতে চলে আসি। এই ম্যাট্রিক্সটার ভ্যালু বের করতে বলছে। তাহলে এই ম্যাট্রিক্সটা কি ছিল? দেখো i থাকলো, আমি এরকমই রেখে দিলাম। i টু দি পাওয়ার কিউব, i টু দি পাওয়ার কিউবের পরিবর্তে আমরা কি লিখতে পারি? -i লিখতে পারি না? i লিখে ফেললাম। এরপরে কি রয়েছে? i টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 5 এর পরিবর্তে আমরা i লিখতে পারি। তারপরে আবার রয়েছে i টু দি পাওয়ার কিউব, তাহলে -i লিখতে পারি। i টু দি পাওয়ার 5 i লিখতে পারি। i টু দি পাওয়ার 7 -i লিখতে পারি। এরপরে দেখো, এরপরে কি রয়েছে? i টু দি i প্লাস i কিউব, i কিউবের ভ্যালু আমরা কত লিখতে পারি? -i। তাহলে -i যদি হয়ে যায়, তাহলে -i যদি হয়ে যায়, তাহলে -i, i কিউবের ভ্যালু হলো -i, তাহলে -i আর প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? -i। এরপরে দেখো i টু দি পাওয়ার কিউবের ভ্যালু হলো -i আর i টু দি পাওয়ার 5 এর ভ্যালু হলো i, তাহলে +i। এরপরে দেখো i টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত? i, আর i টু দি পাওয়ার 7 এর ভ্যালু হলো -i। এই যে, এখন দেখো, এখন তাহলে কনভার্ট করি। তাহলে i, -i, i, তারপরে -i, i, -i। এরপরে দেখো i -i 0, প্লাস i -i 0, i -i 0। এখন দেখো, আমাকে তো মান নির্ণয় করতে বলছে। এখন কি করতে তুমি? আমি এর আগে শিখেছি যে 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স হলে, সরি, একটু টেকনিক্যাল ডিফল্ট হয়েছিল, তো আচ্ছা দেখো, তাহলে এটা আমরা ভ্যালুগুলোকে বসাইছি। i কিউব, i টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 7 বসে এরকম আসছে। হ্যাঁ, তারপরে কি হয়েছে? তারপরে আমরা এই ক্যালকুলেশন করলাম, এটা আসছে। এখন আমরা কি জানি যে কোন একটা 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তোমাকে একবার দেখিয়েছি আমি, যে এইটাকে ধরবো একবার, এইটাকে ধরবো একবার, এইটাকে ধরবো, এটাকে ধরে এই বরাবর সারিবাদ কলাম বাদ, এটাকে ধরবো এই বরাবর সারিবাদ কলাম বাদ, এটাকে ধরবো এই বরাবর সারিবাদ কলাম বাদ। তো ক্যালকুলেশন করতে পারো এইভাবে। পুরা ক্যালকুলেশন করে আলটিমেটলি অ্যান্সার কত আসবে? অ্যান্সার 0 আসবে। অ্যান্সার কত আসবে? 0 আসবে। তুমি এখন বলতে পারো আমি না করে করে দিলাম কেমনে? তো এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে নির্ণায়কের কিছু ধর্ম রয়েছে। নির্ণায়কের কি রয়েছে? কিছু ধর্ম রয়েছে। যেই ধর্মগুলার ক্ষেত্রে সে ওই ধর্মটা যদি ফুলফিল করে, তাহলে তার নির্ণায়কের মান 0 চলে আসে। তার নির্ণায়কের মান কি চলে আসে? 0 চলে আসে। এই ধর্মগুলা আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। কিন্তু এখন আমরা জেনে নেই আসলে নির্ণায়কের যে একটা ধর্ম রয়েছে, সেই ধর্মের মধ্যে রয়েছে যে নির্ণায়কের যেকোনো 2টা সারি অথবা যেকোনো 2টা কলাম যদি সেম হয়ে যায়, যদি সেম হয়ে যায়, তাহলে নির্ণায়কের মান বের করলে ওই মানটা 0 আসবে। ওই মানটা কত আসবে? 0 আসবে। তো তুমি এইখানে দেখো তো, তুমি এখানে দেখো যে কি হয়ে গেছে? এই যে এই ভ্যালু, এইটা যদি আমি সারি বলি, এই সারিটার মান এবং এই সারিটার মান কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। দেখো i, i, -i, -i, 0, 0। তাহলে আমরা কি জানি যে নির্ণায়কের একটা ধর্ম ছিল যে যেকোনো 2টা সারি অথবা যেকোনো 2টা কলাম যদি সেম হয়ে যেত, তাহলে নির্ণায়কের মান কত চলে আসবে? 0 চলে আসবে। এই ম্যাথটাকে তুমি এইভাবে সলভ করতে পারো যে আমরা বিস্তার না করে, নির্ণায়ককে বিস্তার করে যেভাবে আমরা মান নির্ণয় করছিলাম ওইটা না করে তার ধর্ম ব্যবহার করে তার নির্ণায়কের মান আমরা কত নিয়ে এসেছি? 0 নিয়ে এসেছি। এখন দেখো, এই ম্যাথটা তুমি এইভাবে না করে আরেকটা নির্ণায়কের ধর্ম ছিল। আরেকটা নির্ণায়কের ধর্ম হচ্ছে যে নির্ণায়কের ভিতরে কোনো সংখ্যা যদি সমষ্টি আকারে থাকে, তাহলে সেগুলাকে আমরা আলাদা করেও লিখতে পারি।
সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে ব্যাপারটা আমি একটু দেখাই দেই এখানে তোমাদের। তো এই নির্ণায়কটার ক্ষেত্রে আমাদের মানগুলা কিরকম চলে আসছিল? এইটা। তো এটার ক্ষেত্রে আমি এই যে এই ভ্যালুগুলা, যেমন এই ভ্যালুগুলা বের করেছিলাম, এই ভ্যালুগুলাও আসলে বের করার তেমন প্রয়োজন পড়তো না যদি আমি ওই ইয়াটাকে ইউজ করতাম। তাহলে দেখো এটা কি ছিল? আই, আই কিউব, আই প্লাস আই টু দি পাওয়ার কিউব, তারপরে কত ছিল? আই কিউব, আই টু দি পাওয়ার 5, তারপরে ছিল আই টু দি পাওয়ার কিউব প্লাস আই টু দি পাওয়ার 5, তারপরে ছিল কি আই টু দি পাওয়ার 5, তারপরে আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 7। এই ধর্মটার ক্ষেত্রে আমরা বিস্তারিত জানবো। এখন দেখো এই ধর্মটার ক্ষেত্রে কি হয়, এই যে দেখো এই ভ্যালুগুলো সমষ্টি আকারে আছে, এগুলাকে আমরা আলাদা করে লিখতে পারি। আলাদা করে লেখার ক্ষেত্রে এর জন্য একবার একটা ম্যাট্রিক্স তৈরি করব এবং এর জন্য একবার আরেকটা ম্যাট্রিক্স তৈরি আমরা করতে পারি। এখন দেখো কিভাবে, এবং তাদেরকেও আমরা সমষ্টি আকারে রাখবো। তাহলে আই, আই কিউব, তারপরে প্রথম, এই যে প্রথমটা রেখে দিলাম আই, তারপরে আই কিউব, তারপরে আই টু দি পাওয়ার 5, তারপরে দ্বিতীয়টাকে রেখে প্রথমটার দ্বিতীয়টা রেখে দিলাম আই কিউব, তারপরে আবার আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 7, আর এখানে আই। এরপরে দেখো প্লাস আরেকটা বাকি রয়েছে, আরেকটা বাকি রয়েছে। এই দুইটাকে রেখে এটাকে রাখলাম, এবার এই দুইটাকে রেখে আবার এটাকে রাখবো। তাহলে সেক্ষেত্রে হবে কত? সেক্ষেত্রে হবে আই, আই কিউব, তারপরে হবে আই কিউব, তারপরে দেখো আই কিউব, আই টু দি পাওয়ার 5, তারপরে আবার হবে আই টু দি পাওয়ার 5, তারপরে হবে আই 5, আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 7। এখন দেখো, এখন এই ক্ষেত্রে কি হয়ে গেছে, এই যে আমাদের নির্ণায়কের প্রথম ধর্ম অনুযায়ী কি হয়ে গেছে, যে দেখো এই যে এই কলামটা এবং এই কলামটা সেম হয়ে গেছে। এই দুই কলাম কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। তাহলে এই দুই কলাম সেম হলে এর নির্ণায়কের ভ্যালু কত আসছে? 0 আসছে। প্লাস আরেকটা আছে। আরেকটার ক্ষেত্রে দেখো, আরেকটার ক্ষেত্রে তুমি দেখো এই কলামটা আর এই কলামটা কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। এই দুইটা কলাম সেম হয়ে গেছে। তাহলে এখানে নির্ণায়কের ভ্যালু কত আসবে? 0 ইজ ইকুয়ালস টু 0। তুমি যদি এই ফরম্যাটে করতে চাও তাহলে তোমাকে এই ভ্যালুগুলোর দরকার হবে না। আর যদি তুমি এই ফরম্যাটে করতে চাও তাহলে এই ভ্যালুগুলোর দরকার অবশ্যই রয়েছে। এভাবে আমরা এই ম্যাথটাকে সলভ করতে পারি। বিশেষ ক্ষেত্রে ওইটা পদ্ধতি সবচেয়ে সহজ হয়, খুব দ্রুত সময়ের মধ্যে করা যায়, এটা দেখেই করে ফেলা যায় আসলে। এরপরে আসো আমরা পরবর্তী একটা ম্যাথে আসি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18-19 সেশনে চলে আসছিল। এখন এখানেও একটু জটিল সংখ্যার ব্যাপার চলে আসছে। ব্যাপার হচ্ছে যে এখানে বলছে যে এ একটা ম্যাট্রিক্স, এখানে ডাব্লিউ এর মতো একটা চিহ্ন দেখছো, এটাকে আমরা ওমেগা নামে চিনি। তো এই ভ্যালুগুলা দিয়েছে এবং বলছে যে এইটা যদি একটা নির্ণায়ক গঠন করে তাহলে এই নির্ণায়কটার ভ্যালু কত। তাহলে এবার দেখো এখানে একটা বিষয় আছে যে ওমেগা, ওমেগা, ওমেগার ক্ষেত্রে কি হয়, ওমেগার ক্ষেত্রে ওমেগা টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়ালস টু ভ্যালুটা 1 চলে আসে। ভ্যালুটা কত চলে আসে? 1 চলে আসে। আমরা ওমেগার ক্ষেত্রে জানি কি যে আমরা যদি কোনো একটা এককের ঘনমূল নির্ণয় করি, ঘনমূল মানে তার কিউব নির্ণয় করি এককের, তাহলে সেক্ষেত্রে এক্স এর তিনটা ভ্যালু চলে আসে। এক্স এর একটা ভ্যালু হলো 1, আর একটা ভ্যালু হলো -1 প্লাস মাইনাস আই রুট ওভার 3/2 এরকম। এখানে দুইটা, একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে একবার, এই ভ্যালুগুলাকে একটাকে প্লাসটাকে ওমেগা বলা হয় আর মাইনাসটাকে ওমেগা স্কোয়ার বলা হয়। তখন আমি যদি 1 ইন্টু ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার করে ফেলি তাহলে সেটা চলে আসবে ওমেগা কিউব, এবং এই তিনটার ভ্যালুগুলাকে গুণ করলে ওমেগা কিউবের ভ্যালু চলে আসে -1। ভ্যালু চলে আসে কত? -1। এখন যদি তোমার ওমেগা টু দি পাওয়ার 4 থাকে, ওমেগা টু দি পাওয়ার কত থাকে? 4 থাকে, সেক্ষেত্রে কি হবে? ওমেগা কিউব ইন্টু কত চলে আসে? ওমেগা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 চলে আসে। এখন ওমেগা কিউবের ভ্যালু কত? 1 ইন্টু ওমেগা ইজ ইকুয়ালস টু কত আসবে? ওমেগাই চলে আসবে।
এই জিনিসটা বেসিক ধারণাটা আমরা একটু মাথায় রাখি। এরপরে দেখো, এরপরে যে বিষয়টা দাঁড়াবে, এরপরে দেখো, এরপরে দেখো, এখন আমাদেরকে কি করতে হবে? এটার ভ্যালু বের করতে হবে। এখন এখানে তুমি নির্ণয় করো ধর্ম অনুযায়ী, দেখো তো এখানে কি কোথাও যেকোনো দুইটা সারি অথবা যেকোনো দুইটা কলাম এরকম কি ভ্যালু সেম আছে? এরকম তো নাই। এরকম যখন থাকবে না, তখন আমাদেরকে বিস্তারের সাহায্যে নির্ণায়কের মানটা বের করতে হবে। বিস্তারের সাহায্যে কি দেখেছিলাম আমরা? প্রথম সারি সাপেক্ষে আমরা কি করতে পারি? বিস্তার করতে পারি। প্রথম a11 কে নিতে পারি, নিয়ে সারিবাদ কলামবাদ, তারপরে মাইনাস a12 কে নিতে পারি সারিবাদ কলামবাদ, a13 কে নিতে পারি সারিবাদ কলামবাদ। ঠিক এটার ক্ষেত্রেও আমরা সেম কাজটাই করব। দেখো এখানে তাহলে 1 মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার, তারপরে কি আসবে? ওমেগা, ওমেগা স্কোয়ার 1, তারপরে আসবে কি? ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। এখন দেখো, এখন প্রথম সারি সাপেক্ষে আমরা বিস্তার করব। তাহলে প্রথমে এইটাকে নিব, এই বরাবর কি বাদ দিয়ে দিব? এই বরাবর সারি বাদ দিয়ে দিব, কলাম বাদ দিয়ে দিব, এই বরাবর সারি বাদ দিয়ে দিব আর কলাম বাদ দিয়ে দিব। তাহলে 1 ইন্টু থাকবে কত? ওমেগা স্কোয়ার 1 1 মাইনাস ওমেগা। ঠিক আছে? এরপরে দেখো মাইনাস, এরপরে কি করব? এরপরে এরপরে আমরা কি করব? মাইনাস ওমেগা নিব। মাইনাস তো সূত্রের মাইনাস ছিল, এবং এখানে কি করব? আমরা ওমেগা মাইনাস ওমেগা নিব। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে কত আসবে? ওমেগা। এবার দেখো, এই ওমেগা বরাবর আমাকে কি করতে হবে? সারিটাকে বাদ দিয়ে দিতে হবে এবং কলামটাকে বাদ দিয়ে দিতে হবে। সারিটাকে বাদ দিয়ে দিতে হবে এবং কলামটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে থাকবে কত? ওমেগা 1 ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। তাহলে এটা বসাই ফেলি। ওমেগা 1, তারপরে কত আসছে? ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, বসাই ফেললাম। তারপরে এবার আসবে কি? সূত্রে প্লাস আসবে। প্লাস আসার পর এরপরে দেখো তৃতীয় এইটাকে নিব, এটাকে নিয়ে নিলে, এটাকে নিয়ে নিব, ওমেগা স্কোয়ারকে নিয়ে নিব। তাহলে ওমেগা স্কোয়ার বরাবর এবার কি হবে? সারি বাদ যাবে এবং কি যাবে? কলাম বাদ চলে যাবে। তাহলে থাকবে কত? ওমেগা স্কোয়ার। এরপরে থাকবে কত? ওমেগা, ওমেগা স্কোয়ার, তারপরে নিচে থাকবে কত? ওমেগা স্কোয়ার এবং 1। বাস, এটা হয়ে গেল। এখন দেখো, এখন যদি আমরা দেখি, তাহলে এটা মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে 1, এখন দেখো ওমেগা স্কোয়ার, আর কি করতে হবে? ওমেগা মাল্টিপ্লাই করে দিলে কত আসবে? ওমেগা কিউব মাইনাস 1 1 1 চলে আসবে। তারপরে এবার দেখো প্লাস ওমেগা, এরপরে ওমেগা আর ওমেগা গুণ করে দিলে, এই দুইটা ওমেগা আর মাইনাস ওমেগা গুণ করে দিলে মাইনাস ওমেগা স্কোয়ার, আর এখানে সূত্রের মাইনাস ওমেগা স্কোয়ার আর 1 গুণ করে দিলে মাইনাস ওমেগা স্কোয়ার, তারপরে প্লাস ওমেগা স্কোয়ার, এরপরে দেখো ওমেগা আর 1 গুণ করে দিলে ওমেগা, আর মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। এরপরে দেখো, এরপরে 1, তারপরে দেখো ওমেগা কিউব, একটু আগেই বললাম যে ওমেগা কিউবের ভ্যালু কত? ওমেগা কিউবের ভ্যালু হলো 1, তাহলে 1 মাইনাস 1 প্লাস, এরপরে দেখো এখানে কি আছে? ওমেগা, এখন মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে কত আসবে? মাইনাস 2 ওমেগা স্কোয়ার, তারপরে এইটাতে কি আসবে? প্লাস ওমেগা স্কোয়ার। এখন দেখো ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমরা কত দেখেছি? ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু দেখেছি আমরা ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত দেখেছি আমরা? ওমেগা। এখন আমরা এই ভ্যালুটা বসাই দেই, তাহলে ওমেগা। এখন দেখো, তাহলে 1 মাইনাস 1 জিরো, তাহলে এটার সাথে যে কোনো কিছু মাল্টিপ্লাই করলে তো জিরো চলে আসবে, প্লাস, এরপরে দেখো ওমেগার সাথে মাইনাস 2 ওমেগা স্কোয়ার যখন আমরা মাল্টিপ্লাই করে দিব, তখন কি আসবে? তখন প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে 2 ওমেগা কিউব, তারপরে কত চলে আসবে? প্লাস, এখন দেখো ওমেগা মাইনাস ওমেগা ভ্যালু কত চলে আসবে? জিরো। তাহলে পুরাটা মাল্টিপ্লাই করে দিলে এর ভ্যালু চলে আসবে জিরো। এখন দেখো মাইনাস 2 ইন্টু ওমেগা কিউব, ওমেগা কিউবের ভ্যালু আমরা কত দেখেছিলাম? ওমেগা কিউবের ভ্যালু আমরা দেখেছিলাম 1, তাহলে মাইনাস 2 আর 1 মাল্টিপ্লাই করে দিলে মাইনাস 2। তাহলে এই যে নির্ণায়কটা রয়েছে, এই নির্ণায়কটার ভ্যালু কত চলে আসবে? এই নির্ণায়কটার ভ্যালু চলে আসবে মাইনাস 2। এভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 18 19
সেশনে চলে আসছিল। এবার দেখো, এবার যে বিষয়টা আমরা পড়ব সেটা হলো নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক। নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক। এখন দেখো, একটা নির্ণায়ক এ নির এটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারির তৃতীয় কলাম, তারপরে দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, তারপরে দ্বিতীয় সারির তৃতীয় কলাম, তারপরে তৃতীয় সারির প্রথম কলাম, তৃতীয় সারির দ্বিতীয় কলাম, তৃতীয় সারির তৃতীয় কলাম। এখন দেখো, এইটা একটা নির্ণায়ক। এই নির্ণায়কটার আমরা কি নির্ণয় করব? অনুরাশি এবং সহগুণক নির্ণয় করব। যে কোনোটার বলতে পারে যে A11 এইটা একটা ভুক্তি, A12 এটা একটা ভুক্তি, A13 একটা ভুক্তি, এগুলো সবগুলোর ভ্যালু আছে। এখন তোমাকে হুট করে বলতে পারে যে A11 এর অনুরাশি কত, A22 এর অনুরাশি কত, A33 এর অনুরাশি কত, A32 এর অনুরাশি কত, এরকম করে বলতে পারে। তো সেক্ষেত্রে আমরা করব কি, অনুরাশি বের করার ক্ষেত্রে যে নিয়মটা হলো আমরা কি করব, সাপোজ A11 এর অনুরাশি নির্ণয় করতে বলছে, তাহলে এইটা কি? আই। আর এই যে দ্বিতীয় ভ্যালুটা, এটা হলো জে। আই জে তম ভুক্তির অনুরাশি বা আই জে তম অনুরাশি বলতে পারে। তো যেই ভ্যালুটার অনুরাশি বের করতে বলবে সেই ভ্যালু বরাবর কলামটাকে বাদ দিয়ে দিব আর সারিটাকে বাদ দিয়ে দিব। তাহলে যে ভ্যালুগুলা থাকবে এগুলাই হলো তার অনুরাশি এবং এর নির্ণায়কের মানটাই হলো তার অনুরাশি। যেমন আমি প্রথমে নির্ণয় করলাম কি, A11 এর অনুরাশি, অনুরাশি ইজ ইকুয়ালস টু কি, A11 বরাবর সারি বাদ দিয়ে দিয়েছি, কলাম বাদ দিয়ে দিয়েছি, তাহলে থাকলো কত? A22, A23, তারপরে A32, A33, এইটা হলো A11 এর অনুরাশি। এবার যদি A12 এর অনুরাশির কথা বের করি, A12 এর অনুরাশি ইজ ইকুয়ালস টু A12 বরাবর কি করতে হবে? A12 বরাবর আমাকে সারি বাদ দিয়ে দিতে হবে এবং কলামটাকে বাদ দিয়ে দিতে হবে। সারি বাদ দিয়ে দিলাম, কলাম বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকবে? A21, A23, A31, তারপরে A33, এভাবে যে কোনোটার। তারপরে তুমি A13 এর অনুরাশি বের করতে চাও, A13 এর অনুরাশি বের করতে চাও, এটার অবস্থান কি? আসলে এটা হলো I এর ভ্যালু হলো 1 এবং J এর ভ্যালু হলো 3। তাহলে I J তম এর অনুরাশি বলতে পারে যে 1,3 তম ভুক্তির অনুরাশি, তম ভুক্তির অনুরাশি। তাহলে আলটিমেটলি কি বলছে? আলটিমেটলি বলছে যে A13 এর অনুরাশিটা কত। তাহলে A13 বরাবর কি করতে হবে? A13 বরাবর, এটা A13, A13 বরাবর আমি সারি বাদ দিয়ে দিব, কলাম বাদ দিয়ে দিব, তাহলে থাকবে কত? A21, A22, A31, A32 এর অনুরাশি। তাহলে কত থাকবে? A21, A22 আর A31, A32, এরকম যে কোনোটার অনুরাশি বের করতে বলতে পারে। এখন তুমি র্যান্ডমলি একটা ধরতে পারি, আমরা ধরতে পারি, র্যান্ডমলি আমরা বললাম যে 2,2 তম ভুক্তির অনুরাশি, 2,2 তম ভুক্তির ভুক্তির অনুরাশি। অনুরাশিটা কি হবে? তাহলে সেক্ষেত্রে দেখো 2,2 কোনটা? 2,2 হলো এই যে এইটা। তাহলে তাহলে এইটা বরাবর আমরা কলামটাকে বাদ দিয়ে দিব, এ বরাবর আমরা সারিটাকে বাদ দিয়ে দিব, তাহলে থাকবে কত? A11, A13, A31, A33। তাহলে এইটা বসাই দিলাম, A11, A13, A31, A33, এইটা হলো কি 2,2 তম ভুক্তির অনুরাশি। এরকম যে কোনো ভুক্তির আমরা কি করতে পারি? অনুরাশিটাকে বের করতে পারি। এখন দেখো, অনুরাশির পরে যে বিষয়টা আসবে সেটা হলো সহগুণক। সেটা কি হবে? সেটা হবে সহগুণক। এখন সহগুণকের ক্ষেত্রে কি হবে? এই যে আমরা যে অনুরাশিটা বের করছি, এই অনুরাশিটার
চিহ্নটা i j তম ভুক্তির অনুরাশির যে চিহ্নটা, এই চিহ্নটা নির্ণয়ের ক্ষেত্রে, চিহ্ন নির্ণয়ের ক্ষেত্রে আমরা সহগুণকটাকে ইউজ করি। এখন এই চিহ্ন এবং অনুরাশির গুণফলই আসলে সহগুণক। এই চিহ্ন এবং অনুরাশির গুণফলই হলো সহগুণক। তো চিহ্নটা কিভাবে বের করব? চিহ্নটা বের করার সূত্রটা হলো -1 টু দি পাওয়ার i প্লাস জে। i প্লাস জে হলো কততম? 2,3 তম ভুক্তি, নাকি 3,3 তম ভুক্তি, নাকি 1,3 তম ভুক্তি? এইটা যেই ভুক্তিটা নির্ণয় করব তার তো অবশ্যই i এবং j থাকবে। ওই i j এর যোগফল -1 এর উপর পাওয়ার হিসেবে থাকবে, এবং তার সাথে আমরা ওই যে ভুক্তিটারই অনুরাশিটাকে গুণ করে দিব। অনুরাশিটাকে কি করে দিব? অনুরাশিটাকে মাল্টিপ্লাই করে দিব বা গুণ করে দিব। তাহলে আমরা যেটা পাবো সেটাই হলো সহগুণক। যেটা পাবো সেটাই হবে কি? সহগুণক। তাহলে সহগুণক বের করার যে ভ্যালুটা, এর সূত্রটা সেটা কি? -1 টু দি পাওয়ার i প্লাস জে, এবং কি হবে? মাল্টিপ্লাই অনুরাশি। এখন অনুরাশি নির্ণয় করা তো আমরা শিখে গেছি। তাহলে দেখো আমরা যদি বের করি a1,2 এর অনু সহগুণক, সহগুণক। তো তাহলে দেখো কি হবে? প্রথমে -1 দিতে হবে, তারপরে দেখো এই যে এই ভ্যালুটা, এইটা হলো আমার i এর ভ্যালু, আর এই যে এই ভ্যালুটা, এটা হলো আমার j এর ভ্যালু। i আর j প্লাস করে দিতে হবে, তাহলে 1 প্লাস 2 মাল্টিপ্লাই ওর অনুরাশিটা হবে। তো সেক্ষেত্রে কি ছিল? এ ম্যাট্রিক্স এ নির্ণায়কটা আমার কি ছিল? এ নির্ণায়কটা ছিল a11, a12, a13, তারপরে a21, a22, a23, তারপরে a31, a32, a33। তাহলে আমরা a11 এর ক্ষেত্রে, সরি, আমরা a12 এর ক্ষেত্রে করছি। তাহলে এই বরাবর সারিটাকে বাদ, কলামটাকে বাদ দিয়ে দিব, সারিটাকে বাদ দিয়ে দিব। তাহলে কত আসবে? a21, a23, a31, a33। এইটা হয়ে গেল যে কি a12 বা 1,2 তম ভুক্তির অনুরাশি, অনুরাশি বা সহগুণক। অনুরাশি বের করতে গেলে অনুরাশি, আর সহগুণক বের করতে গেলে -1 টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু অনুরাশি। এখন দেখো, এখন র্যান্ডমলি আমরা যদি একটা বের করি, আমরা সাপোজ বের করতে চাই a33 এর সহগুণক বের করতে চাই। তাহলে আমরা বের করতে চাই কি? a33 বা 3,3 তম ভুক্তি এর সহগুণক। তাহলে কত হবে? -1 টু দি পাওয়ার 3 প্লাস 3 মাল্টিপ্লাই, এখন দেখো আমরা কি নিয়েছি? আমরা নিয়েছি হলো a33, 3,3, i এর ভ্যালু 3, j এর ভ্যালু 3। তাহলে এই বরাবর সারিটাকে বাদ দিয়ে দিতে হবে, এই বরাবর কলামটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আলটিমেটলি থাকবে কত? a11, a12, a21, a22। এই তো বাস, আমরা কি করলাম? 3,3 তম ভুক্তিরও অনুরাশি সহগুণক বের করে ফেললাম। এই ছিল আমাদের অনুরাশি এবং কি সহগুণক বের করার ফরম্যাট। এখন দেখো, যেহেতু আমরা অনুরাশি এবং সহগুণক বের করা শিখে ফেলছি, এখন আমরা তাহলে একটা ম্যাথে আসতে পারি। দেখো এখানে একটা নির্ণায়ক দিয়ে দিয়েছে এবং বলছে যে এই নির্ণায়কের ভ্যালু দেখো, প্রথমে অনেকগুলো ভ্যালু, প্রথম সারিতে অনেকগুলো ভ্যালু, দ্বিতীয় সারিতে ভ্যালু, তৃতীয় সারিতে ভ্যালু, এই ভ্যালুগুলো দিয়ে দিয়েছে এবং বলছে যে এর -2 এর সহগুণক কত। তাহলে কি করতে হবে? -2a আইডেন্টিফাই করতে হবে যে কোথায় আছে। তাহলে -2a তোমরা কোথায় দেখতে পাচ্ছ? এই যে এই জায়গাটাতে -2a আছে। এই জায়গাটা আসলে কি? এই জায়গাটা আসলে a32, মানে হলো যে তৃতীয় সারির দ্বিতীয় কলামে রয়েছে। তাহলে এর i এর ভ্যালু হলো 3 আর j এর ভ্যালু হলো -2। তাহলে আমরা কি করব? 3,2 তম ভুক্তির আমরা কি বের করতে চাই? অনুরাশি বের করতে চাই, সরি, সহগুণক বের করতে চাই। ভুক্তির সহগুণক। তাহলে এরপরে কি করতে হবে? -1 দিতে হবে টু দি পাওয়ার i প্লাস জে। তাহলে i এর ভ্যালু হলো 3 আর j এর ভ্যালু হলো 2 মাল্টিপ্লাই। এখন দেখো
এইটা বরাবর সারিটাকে বাদ দিয়ে দিতে হবে এবং এই বরাবর কলামটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে থাকে কত? 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে মাইনাস 2b, আর এখানে থাকে 2b আর 1, সরি সরি সরি, একটু ভুল হয়ে গেছে এই জায়গায়, হ্যাঁ এখানে 2ab, আর এখানে থাকছে কত? 2a। এখন দেখো, এখন মাল্টিপ্লাই করে দিতে হবে। -1 এর উপর পাওয়ার হিসেবে কত থাকছে? 5, মাল্টিপ্লাই, এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে কত হবে? এই যে আড়াআড়ি মাল্টিপ্লাই করে দিব। তাহলে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় থাকবে 2a এবং সূত্রের মাইনাস, এবং এই যে দেখো 2ab আর 2b মাল্টিপ্লাই করলে হয়ে যাবে কত? হয়ে যাবে 4ab স্কোয়ার, 4ab স্কোয়ার, কিন্তু মাইনাস আছে এই কারণে মাইনাস হয়ে যাবে, মাইনাস 4ab স্কোয়ার, আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এখন দেখো মাইনাস আই এর উপর 5 থাকলে কত আসবে? এটা -1 চলে আসবে, এবং এইটাকে এবার যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? 2a প্লাস 2a কিউব, তারপরে মাইনাস 2a বি স্কোয়ার প্লাস 4a বি স্কোয়ার, তারপরে -1 মাল্টিপ্লাই 2a প্লাস 2a কিউব, এখন মাইনাস 2a বি স্কোয়ার, তাহলে প্লাস 2a বি স্কোয়ার। এখন দেখো 2 কমন নিয়ে নেওয়া যায়, 2 যদি কমন নিয়ে নেই তাহলে -2a প্লাস a কিউব প্লাস a বি স্কোয়ার, এটাই आंसर। এটাই হলো এর সহগুণক 3,2 তম ভুক্তির বা -2a এর সহগুণক। আচ্ছা, এর পরের ম্যাথটাতে আসি। এর পরের ম্যাথটাতে দেখো কি বলছে, যে একটা নির্ণায়ক দেয়া আছে। এই নির্ণায়কটার ক্ষেত্রে বলছে যে 2, -1 তম ভুক্তির সহগুণক যদি 9 হয় তাহলে x এর মান কোনটি? তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে করতে হবে 2, -1 তম ভুক্তির সহগুণকটা বের করতে হবে। সহগুণক বের করার পর যে সহগুণকটা আসবে সেটা ইকুয়ালস টু 9 ধরতে হবে এবং সেটাকে ক্যালকুলেশন করে x এর ভ্যালু বের করে নিয়ে আসতে। তো দেখো তো এখন 2, 1 এটা কোথায় আছে? তার মানে কি 2, 1 মানে কি? 2, 1 মানে হলো এর সারি হলো 2 নাম্বার এবং কলাম হলো 1 নাম্বার। তাহলে সারি 2 নাম্বার এবং কলাম কত নাম্বার? 1 নাম্বার। তাহলে সারি 2 নাম্বার, কলাম 1 নাম্বার, দেখো এই জিরোতে চলে আসে। তাহলে 0। তাহলে এর ক্ষেত্রে কি হবে? যে 2, 1 তম ভুক্তির সহগুণক, তাহলে -1 টু দি পাওয়ার 2 + 1 ইন্টু দেখো এই বরাবর সারি বাদ এবং কলাম বাদ, তাহলে কত আসবে? 3x 3 1 - x। তাহলে এবার মাল্টিপ্লাই করো, তাহলে i টু দি পাওয়ার কিউব মানে -1 ইন্টু 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 3 ইন্টু 1 - x মাইনাস 3x। তাহলে এবার দেখো -1 ইন্টু 3 - 3x মাইনাস 3x, তারপরে -1 ইন্টু, তাহলে কত আসবে? 3 - 6x। এবার মাইনাস যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে 6x মাইনাস 3। এটা হলো কি? এটা হলো 2, 1 তম ভুক্তির সহগুণক। এই যে সহগুণকটা যে পেলাম, এই সহগুণকটা ইকুয়াল কত বলছে? 9 বলছে। এই সহগুণকটা ইকুয়াল 9 বলছে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে 6x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 9। তাহলে 6x ইজ ইকুয়ালস টু 9 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 6x ইজ ইকুয়ালস টু কত আসবে? 12। x ইজ ইকুয়ালস টু 12 ডিভাইডেড বাই 6
তাহলে x ইকুয়ালস টু কত আসবে? ভ্যালু 2। তাহলে এই যে x এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? 2। তাহলে x এর মান নির্ণয় কমপ্লিট। এখন দেখো, এখন যেটা আসবো আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স, এই তিনটা বিষয় আসবো। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করছি? ম্যাট্রিক্সের মান নির্ণয় করছি। তো যে কোনো একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সটার আমি মান নির্ণয় করলাম, বিস্তারের মাধ্যমেই মান নির্ণয় করলাম। মান নির্ণয় করার পর এই ম্যাট্রিক্সটার ভ্যালু চলে আসছে 0। এই ম্যাট্রিক্সটার ভ্যালু চলে আসছে 0। তখন এই যে এ ম্যাট্রিক্সটা ছিল, এর নির্ণায়কের যখন আমরা মান নির্ণয় করেছি, মান নির্ণয় করার পর ভ্যালুটা কত চলে আসছে? 0। সেইটাকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এরপরে দেখো, সেম এ ভিন্ন একটা ম্যাট্রিক্স, এ ভিন্ন একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটারও ভ্যালু বের করলাম আমরা। ভ্যালু বের করার পর এই ভ্যালুটা 0 না এসে অন্য কোনো ভ্যালু চলে আসলো, 8 বা 3 বা -1। তাহলে কি এই ম্যাট্রিক্সটার ভ্যালু কি 0 হয়েছে? 0 কিন্তু হয় নাই, নট ইকুয়াল 0। তাহলে তখন এই যে কোনো ম্যাট্রিক্সের যদি মান 0 না আসে, অন্য কিছু আসে, তখন আমরা সেটাকে বলবো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা এটা ছিল ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এরপরে আসো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় বলতে কি? সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্সটা আসলে এ ইনভার্স। এ ইনভার্স ম্যাট্রিক্স, একটা এ ম্যাট্রিক্স, এর বিপরীত করছি আমরা এ ইনভার্স ম্যাট্রিক্স। কিন্তু এই এ ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয়ের ক্ষেত্রে কিছু কন্ডিশন আমাকে জানতে হবে। প্রথমে আমি যে ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করব, যার ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স আমি নির্ণয় করব, সেই ম্যাট্রিক্সটার আগে মান বের করতে হবে। সেই ম্যাট্রিক্সটার আগে আমি কি বের করব? সেই ম্যাট্রিক্সটার আগে আমি মান বের করব। এই মানটা, এই মানটা যদি 0 চলে আসে, এই মানটা যদি 0 চলে আসে, তার মানে কি 0 চলে আসা মানে সেটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে যাবে। এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি হয়ে যায়, তাহলে কি হবে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি হয়ে যায়, তাহলে এই ম্যাট্রিক্সটার আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না। এই ম্যাট্রিক্সটার আমরা কি নির্ণয় করতে পারবো না? বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না। এখন কোন কারণে এই এ ম্যাট্রিক্সটা তার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, এবার তার মানটা কি হয়ে গেল? এবার তার মানটা 0 বের না হয়ে অন্য ভিন্ন ভ্যালু বের হইলো। সাপোজ 7 বের হয়েছে বা -7 বের হয়েছে। তাহলে কিন্তু এইটা আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স থাকলো না, সে কি হয়ে গেল? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 0 হয় না। এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করতে পারি। এক্ষেত্রে আমরা কি করতে পারি? বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। এই ছিল আমাদের কি ব্যতিক্রমী, অব্যতিক্রমী এবং ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়ম। কিন্তু এক্ষেত্রে আমাকে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে আমাকে মানের দিকে তাকাতে হবে। যদি মান 0 আসে, তাহলে বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করতে পারবো না, এবং মান যদি 0 না আসে, তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। এখন কথা হলো যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো বলতেছি, করবোটা কিভাবে? সেটাই দেখি। এখন দেখো, এটার একটা বড় ফরম্যাট আছে। তো প্রথমে আমরা বড় ফরম্যাটটাই করি। প্রথমে করতে হবে কি, যে আমরা একটা ছোট ম্যাট্রিক্স ধরি। সাপোজ সুগুণিত ট্রু ক্রমের ম্যাট্রিক্স ধরি, 1 2 এ সরি A11 A12, তারপরে A21 A22। এটা হলো 2 গুণিত 2 ক্রমের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার আমরা নির্ণায়ক বের করতেছি, তাহলে নির্ণায়ক চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো, এখন দেখো প্রথমে আমাকে করতে হবে কি, এর সহগুণকগুলো বের করে ফেলতে হবে। এর সহগুণকগুলো বের করার পর, সহগুণক বের করার পরে যে নতুন একটা ফরম্যাট গঠন হবে, ওইটা দিয়ে আলাদা একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করতে হবে।
ওই ম্যাট্রিক্স তৈরি করার পর যে ব্যাপারটা আসবে, অ্যাডজয়েন্ট এ নির্ণয় করতে হবে। যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে ওই ম্যাট্রিক্সটার আমরা ট্রান্সপোজ করে দিলেই আসলে অ্যাডজয়েন্ট এটা বের হয়ে আসবে। তারপরে অ্যাডজয়েন্ট এ বের করার পর আমরা এ ইনভার্স বের করতে পারবো। তার সূত্রটা হলো উপরে অ্যাডজয়েন্ট এটা থাকতে হবে আর নিচে আসলে এ ম্যাট্রিক্সটা, যে ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাচ্ছি তার মান নির্ণয় করে ফেলতে হবে। এখন দেখো আমি প্রথমে সহগুণকগুলো বের করে ফেলি। A11 এর সহগুণক নিয়ে আমরা নতুন A11 এর সহগুণক, তাহলে দেখো ব্যাপারটা কি হবে, A11 এর সহগুণক নিয়ে নতুন একটা যে ফরম্যাট তৈরি হবে এটাকে বড় হাতের A11 দিই, তাহলে -1 টু দি পাওয়ার I প্লাস জে, তাহলে 1 প্লাস 1 ইন্টু দেখো এই বরাবর সারি বাদ দিয়ে দিব আর কলাম বাদ দিয়ে দিব, তাহলে কে থাকে A22। তারপরে এবার এই যে 1 2, তাহলে 1 2 A12 এর সহগুণক নির্ণয় করব, তাহলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইন্টু দেখো এই বরাবর সারি বাদ দিয়ে দিব আর কি কলাম বাদ দিয়ে দিব, তাহলে কে থাকবে A21। এরপরে দেখো A21 এর সহগুণক নির্ণয় করব, A21 ইজ ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু দেখো A21 এর বের করতেছি, সরি একটু ভুল হয়ে গেছে, দাঁড়াও, সরি এখানে দেখো A12 এর বের করছি, A12 এটা ছিল, এই বরাবর কলাম বাদ দিয়ে দিব আর সারি বাদ দিব, A21 থাকবে, ঠিক আছে। আর A21 এর বের করব, A21 এর বের করার ক্ষেত্রে কি করতে হবে, A21 বরাবর সারিটাকে বাদ দিয়ে দিতে হবে এবং কি করতে হবে কলামটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে A12 থাকবে, A12। এরপরে দেখো A22 এর সহগুণক নির্ণয় করব, তাহলে A22, তাহলে -1 টু দি পাওয়ার 2 প্লাস 2 ইন্টু দেখো A22 এর বের করতে চাই, এই বরাবর কলাম বাদ দিয়ে দিতে হবে আর এই বরাবর সারি বাদ দিয়ে দিতে হবে, থাকবে কে A11। এরপরে দেখো এই যে A11 A12 এবং A21 এবং A22 এই যে নতুন পেয়েছি, এগুলা দিয়ে আমরা একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করব, সেটাই আসলে হবে অ্যাডজয়েন্ট এ। তখনই সেটা অ্যাডজয়েন্ট এ হবে যখন এর ট্রান্সপোজ আবার করে ফেলবো, তাহলে A11 A1 A12 A21 A22। এরপরে দেখো এরপরে কি হয়ে যাবে, এর ট্রান্সপোজ করে দিব, ট্রান্সপোজ করে দিলে কি সারিগুলোকে কলাম বরাবর করে ফেলবো, A11 আসবে এখানে, A12 আসবে এখানে, A21 আসবে এখানে, A22 চলে আসবে এখানে। এইটা হলো জয়েন্ট এ, এটা করে দিলাম। এটা করে দেওয়ার পর এ অ্যাডজয়েন্ট এটার মান বের করতে পারবো, তাহলে A11 সরি দেখো অ্যাডজয়েন্ট এ বের হয়ে আসছে। এখন দেখো এখন এ ম্যাট্রিক্সটার তো আমরা মান বের করে ফেলতে পারি এখানে, A11 মাল্টিপ্লাই A22 মাইনাস A21 মাল্টিপ্লাই A12, তাহলে এই যে এই ভ্যালুটা বের করে ফেললাম। দেখো এ ম্যাট্রিক্সের মানও বের করে ফেলছি, অ্যাডজয়েন্ট এটাও বের করে ফেলছি। এই জিনিসটা শুধু এখানে বসাই দিলেই আমরা কি চলে আসবে, আমাদের কাঙ্ক্ষিত এ ইনভার্স চলে আসবে। এইটা হলো বিষয়। এখন দেখো এখন এখানে একটা কথা আছে যে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হলো এ বি সি ডি। এখন এর নির্ণায়ক বের করব, তাহলে নির্ণায়ক চিহ্ন দিয়ে দিলাম। কেন, তার আমরা এ ইনভার্স নির্ণয় করতে চাই, এই এ ম্যাট্রিক্সটার এ ইনভার্স নির্ণয় করতে, তাহলে যদি আমরা নির্ণায়কের ভ্যালু বের করতে চাই এ আর ডি মাল্টিপ্লাই সি আর বি হয়ে যাবে। নির্ণায়কের মান বের করলাম, সাপোজ এই মানটা নট ইকুয়াল 0 আসলো, তার মানে এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে যদি এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে যায়, অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে এর আমরা এ ইনভার্স নির্ণয় করতে পারবো। তুমি ওই সহগুণকগুলা দিয়ে A11 A12 A13 এগুলা বের করে ফেললা,
তারপরে তার কি করলা, তার অ্যাডজয়েন্ট এ বের করলা, অ্যাডজয়েন্ট এ কে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই দিলে কি বের হয়ে আসলো, এ ইনভার্সের ভ্যালু বের হয়ে আসলো। তাহলে এ ইনভার্সের ক্ষেত্রে আমরা দেখেছি কি, যে উপরে অ্যাডজয়েন্ট এ হবে আর নিচে কি হবে, এ ম্যাট্রিক্সটার মান চলে আসবে। তো এর ক্ষেত্রে অ্যাডজয়েন্ট এটা যদি আমরা ওই নিয়মে করি, তাহলে অ্যাডজয়েন্ট এটা যেটা চলে আসবে সেটা হলো আহ এখানে বিটা এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে, এখানে মাইনাস বি হবে আর এখানে মাইনাস সি হবে। গুণিত টু ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট এ বের করার যে নিয়মটা, সেটা হলো যে কি করব আমরা, এই যে দেখো এই ভ্যালু দুইটা ট্রান্সফার হবে নিজেদের মধ্যে, এই ভ্যালু দুইটা কি হয়ে যাবে, নিজেদের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। ডি এর জায়গায় এ চলে যাবে, এ এর জায়গায় ডি চলে আসবে এবং মাইনাস বি এবং মাইনাস সি হয়ে যাবে, সি আর বি যেটা আছে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এখন এ ইনভার্সের যদি ভ্যালুগুলো বসাই দিই আমরা, তাহলে এখানে কত চলে আসবে, 1 ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্স ধরি আর এখানে অ্যাডজয়েন্ট এ নিয়ে নেই, তাহলে যেটা আসবে 1 ডিভাইডেড বাই দেখো তাহলে এ ডি মাইনাস সি বি আর এখানে চলে আসবে কত, অ্যাডজয়েন্টে, অ্যাডজয়েন্টে আমরা কত লিখেছি, ডি মাইনাস বি আর এখানে মাইনাস সি। এইভাবে আমরা কি করতে পারি, এ ইনভার্স নির্ণয় করতে পারি। ভার্সিটি অ্যাডমিশনে যেগুলো আসে সেগুলা এই 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্সেরই এ ইনভার্স নির্ণয় সবচেয়ে বেশি আসে এবং বড় ম্যাট্রিক্সের ক্ষেত্রে হলে তখন আমাকে সবগুলারই এ বড় হাতের A11, A12, A13, A21, A22, A23, তারপরে A31, A32, A33 এগুলো বের করে তার অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। তারপরে অ্যাডজয়েন্ট এ কে ওই ম্যাট্রিক্সটার মান দিয়ে ডিভাইড করে আমরা কিন্তু ইনভার্স নির্ণয় করতে পারি। তার আগে অবশ্যই আমাকে চেক দিতে হবে যে ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কের যে মানটা আছে সেই মানটা আসলে 0 আসছে কি, 0 আসলে তার ইনভার্স বের করতে পারবো না, আর যদি 0 না আসে তাহলেই আমরা তার ইনভার্স বের করতে পারবো। এভাবে আমরা 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্সের কি করে ফেলতে পারি, ইনভার্স ম্যাট্রিক্স বের করে ফেলতে পারি। এরপরে আসো, যেহেতু আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখে ফেলছি, তাহলে আমরা একটা ম্যাথ সলভ করি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21-22 সেশনে চলে আসছিল। বলছে যে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, বলছে যে এর, ও আচ্ছা আরেকটা বিষয়, নির্ণায়কের ক্ষেত্রে নির্ণায়কের মানের ক্ষেত্রে মান কথাটা না বলে ডিটারমাইন কথাটা ডিইটি এটাও বলা থাকে, তার মানে এটা নির্ণায়কের মান বের করতে বলছে। তো এ এ ইনভার্সের মান কত। এখন একটা জিনিস দেখো, আমি যখন একটা ম্যাট্রিক্স এ নির্ণয় করেছি, এ যখন এ ইনভার্স নির্ণয় করব এবং তাদেরকে যদি মাল্টিপ্লাই করে দেই, যে ভ্যালুটা আসবে সেটা আসবে হলো আই। এই ভ্যালুটা কত আসবে, সেই ভ্যালুটা আসবে আই, অভেদক একটা ম্যাট্রিক্স আসবে। সাপোজ আমি একটা এ ম্যাট্রিক্স নিয়ে কাজ করেছি, এই ম্যাট্রিক্সটা হলো 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স। হ্যাঁ, এর ইনভার্স ম্যাট্রিক্স যেটা আসবে সেই ইনভার্স ম্যাট্রিক্সটাও আসলে আসবে 3 গুণিত 3 ক্রমের। যদি এইটাও ত্রিক্রমের আসে, ইনভার্সও 3 গুণিত 3 ক্রমের আসে, তাহলে এইটাও i3 আসবে। i3 আসা মানে কি, এইটাও 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখলাম কি, যে একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্স যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে একটা অভেদক ম্যাট্রিক্স চলে আসে। আর অভেদক ম্যাট্রিক্স চলে আসা মানে কি, সেটা হলো 1 0 0 0 1 0 0 0 1। এইটা ছিল আমাদের i3 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স। কিন্তু এখানে দেখো, এখানে কি আছে, 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমরা এ আর এ ইনভার্স যদি মাল্টিপ্লাই করি তাহলে i পাবো, i মানে আসলে i2 পাবো। তার মানে i2 তাহলে হবে কি, i2 হবে 1 0 0 1। হ্যাঁ, এইটা। তাহলে প্রশ্ন কি ছিল, ডিটারমিনেশন অফ এ এ ইনভার্স, এ এ ইনভার্স ইকুয়ালস টু আমরা কি জানি আই, তার মানে কি বের করতে বলছে, i2 এর মান বের করতে বলছে। তাহলে i2 এর মান বের করা মানে কি 1 0 0 1, খুবই সহজ মান বের করা। এই দুটো মাল্টিপ্লাই হবে, এই মাইনাস দিয়ে এই দুটো মাল্টিপ্লাই হবে। তাহলে 1 1 মাল্টিপ্লাই করলে 1 মাইনাস 0 0 মাল্টিপ্লাই করলে 0, তাহলে ভ্যালু আসবে 1 মাইনাস 0 1। তাহলে এই যে মান কত চলে আসছে, এর মান চলে আসছে 1। এই ম্যাথটা তুমি যদি পারতা তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে যেত ইনশাল্লাহ।
এরপরে দেখো, পরের ম্যাথটা কি বলছে? পরের ম্যাথটা বলছে যে এটাও একটা 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স দেয়া আছে, কিন্তু এখানে 2টা ভ্যালু দেয়া আছে আর বাকি 2টা ভ্যালু দেয়া নাই। A13 এর ভ্যালু দেয়া নাই আর A22 এর ভ্যালু দেয়া নাই। হ্যাঁ? A+3 আর A-2 দেয়া আছে। বলছে যে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। একটু আগেই আমরা দেখছি যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কি হয়? নির্ণায়কের মান কিন্তু 0 হয়ে যায়। তাহলে এই যে এটা যদি আমি A ম্যাট্রিক্স ধরে নেই, তাহলে এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান কত? এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান হলো 0। এখন বলছে কি, এটা যদি হয় তাহলে এটাকে প্রবলেমটাকে যদি আমরা নির্ণায়ক ধরে 0 ধরে যদি সলভ করি তাহলে A এর একটা ভ্যালু চলে আসবে। এখন বলছে যে, যে জায়গায় A এর ভ্যালু 0 এর থেকে বড়, বলছে যে fx x plus 1 হোল স্কয়ার বের করতে বলছে। সেখানে বলছে যে এটা যদি একটা ফাংশন হয় যে fx x plus 1 হোল স্কয়ার এবং A এর ভ্যালু যদি 0 এর থেকে বড় যেটা, সেটাকে নিয়ে কাজ করলে আমাদের fa এর মান কত সেটা বের করতে বলছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18-19 সেশনে আসছিল। তাহলে আমাকে কি করতে হবে? এই ম্যাট্রিক্সটার আগে মান বের করে ফেলতে হবে। তাহলে দেখো, এই ম্যাট্রিক্সের মান 0 এটা প্রথমেই বলে দিছে। তাহলে এই ম্যাট্রিক্সটার মান বের করলে এই দুইটা মাল্টিপ্লাই হবে আর এইটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে a প্লাস 3 আর এখানে কত হবে? a মাইনাস 2 আর এখানে মাইনাস 4 6 কত আসবে? 24 ইজ ইকুয়ালস টু 0। এটাই বলছে। বা এখন মাল্টিপ্লাই করো, তাহলে a স্কয়ার তারপরে মাইনাস 2a প্লাস 3a তারপরে মাইনাস কত আসবে? এ স্কোয়ার তারপরে এ দিয়ে মাইনাস 2a 3a তারপরে মাইনাস 6 মাইনাস 24 ইজ ইকুয়ালস টু 0। এরপরে দেখো, বা এ স্কোয়ার তারপরে প্লাস এ আর এখানে মাইনাস 30 মাইনাস 6 মাইনাস 24 মাইনাস 30 ইজ ইকুয়ালস টু 0। বা এখন এটাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 5 6 30, তাহলে এ স্কোয়ার তাহলে মাইনাস 5a প্লাস 6a দেই মাইনাস 30 ইজ ইকুয়ালস টু 0। বা দেখো এখানে a কমন নেওয়া যায়, তাহলে a কমন নিলে কত আসবে? a মাইনাস 5 আসবে প্লাস এখানে 6 কমন নিয়ে নিলাম, তাহলে a মাইনাস 5 আসবে ইজ ইকুয়ালস টু 0। এখন এইটা আর এইটার মধ্যে a মাইনাস 5 কমন যায়, তাহলে a মাইনাস 5 যদি কমন নিয়ে নেই তাহলে কি চলে আসবে? a প্লাস 6 থেকে যায় ইজ ইকুয়ালস টু 0। তাহলে হয় অথবা দিয়ে দিলে a এর ভ্যালু একটা চলে আসবে 5 আর a এর একটা ভ্যালু চলে আসবে মাইনাস 6। আমাকে প্রশ্নে বলেই দিয়েছে যে a এর ভ্যালু 0 থেকে বড় হতে হবে, তাহলে 0 থেকে বড় কোন ভ্যালুটা? a is equals to 5, এটা 0 থেকে বড়। তাহলে a is equals to 5 টাকে আমরা পিক করলাম, a is equals to 5। এখন আমাকে বলছে কি, f(x) একটা ফাংশন বলছে যেখানে x প্লাস 1 এর উপর স্কয়ার, এই কথাটা বলছে। এখন আমাকে fx কিন্তু বের করতে বলে নাই, আমাকে বলছে fa। তাহলে x এর জায়গায় a কনভার্ট হয়ে যাবে a প্লাস 1 তার উপর স্কয়ার। এখন দেখো a এর ভ্যালু আমরা কত পেয়েছি? 5। 5 প্লাস 1 এর উপর স্কয়ার তাহলে 6, 6 এর উপর স্কয়ার করলে 36 বা 36। তাহলে এই যে ভ্যালু চলে আসলো 36। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18-19 সেশনে আসছিল, ওখানেও ইনশাল্লাহ চান্স হয়ে যেত। এরপরে দেখো, এরপরে ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স যেহেতু আমরা করছি, অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু শর্টকাট ফর্মুলা আছে, এগুলো অ্যাপ্লাই করলে অনেক বড় বড় ম্যাথ অনেক ইজিলি করে ফেলা যায়। যেমন এখানে যেমন বলছে যে n গুণিত n ক্রমের হইতে হবে। n গুণিত n ক্রমের হওয়া মানে কি? সারি এবং কলাম সংখ্যা সমান হইতে হবে। তাহলে এই অব্যতিক্রমী ম্যাট্রিক্স গুলার ক্ষেত্রে এই ফরম্যাটটা আমরা ইউজ করতে পারবো। এখানে যে পিটা ইউজ করা হয়েছে, এই পিটা আসলে হলো যে একটা ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট, যেমন 5 6 7 8 এরকম যে কোনো কিছু হতে পারে। তো প্রথমটাতে কি বলছে দেখো, প্রথমটাতে বলছে যে আমরা একটা এ ম্যাট্রিক্স n গুণিত n ক্রমের ওই ম্যাট্রিক্সটার সাথে যদি আমরা একটা ধ্রুবক পদ মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করার পর যে মানটা চলে আসবে, আমি যদি আলাদা করে n গুণিত n ক্রমের, তার মানে কি সারি আর কলাম একই, তাহলে n এর ভ্যালু দুই ক্ষেত্রেই সেম। তাহলে n টা আমরা পেয়ে যাচ্ছি 3 গুণিত 3, তার মানে কি n এর ভ্যালু হলো 3। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? ওই ধ্রুবক পদটার উপর n পাওয়ার হিসেবে থাকবে এবং a ম্যাট্রিক্সটা যে আছে ওর মানটা নির্ণয় করে ফেললে দুইটাই মান একটা স্কেলার ফরম্যাট চলে আসবে। তারপরেরটাতে কি বলছে যে পি আর এ মাল্টিপ্লাই করলাম, পি আর এ মাল্টিপ্লাই করলাম, তার ইনভার্স নির্ণয় করলাম।
সেটা একটা বড় ঝামেলার বিষয় হতে পারে। তা না করে আমরা করলাম কি, এইটার শর্টকাট নির্ণায়কের মান কিভাবে বের করছি? 1 ডিভাইডেড বাই p টু দি পাওয়ার n ইনটু a ম্যাট্রিক্সটার মান। তারপরের ফরম্যাটটা দেখো। পরের ফরম্যাটটা বলছে কি? A ইনভার্স আগে নির্ণয় করলাম। করার পর তার সাথে p মাল্টিপ্লাই করছি। এই যে তার করলে নির্ণায়কের যে ভ্যালুটা বের হয়ে আসবে, এটা সহজ ফরম্যাটে বের করতে গেলে p টু দি পাওয়ার n ইনটু a ম্যাট্রিক্সটার মান বের করে ফেলবো। তারপরে আরেকটা আছে কি? আরেকটা আছে p a ইনভার্স করে তার সাথে p ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করে আবার ইনভার্স করছি। এত ঝামেলা না করে এই ম্যাট্রিক্সটার মান এবং p টু দি পাওয়ার n নিচে ডিভাইড করে দিলাম। এবং আরেকটা জেনারেল ফরম্যাট আছে যে a ইনভার্স ম্যাট্রিক্সের মান বের করলে যে মানটা চলে আসবে 1 ডিভাইডেড বাই a ম্যাট্রিক্সটার মানও সেম আসবে। আচ্ছা, দেখো এটা যেহেতু দেখে ফেললাম, তাহলে এই রিলেটেড কিছু ম্যাথ করি। এখানে দেখো, এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কি করতাম? প্রথমে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে। তুমি সহজেই দেখে প্রথমে করতা কি? দেখে প্রথমে এই এ ম্যাট্রিক্সটা যেহেতু 2 গুণিত 2 ক্রমে, তাহলে এ ইনভার্স বের করা খুবই সহজ। কি হবে? 1 ডিভাইডেড বাই এ ডি আর সিবি মাইনাস, তারপরে এই দুইটা চেঞ্জ হবে। এই 3 -3 এখানে যাবে, 3 এখানে আসবে, তারপরে -2 হবে আর এটা +4 হয়ে যাবে। তারপরে ইনভার্স নির্ণয় করলা, তার সাথে 2 মাল্টিপ্লাই করলা, করার পর তার নির্ণায়কের মান বের করলা। তাহলে এটা খুবই জটিল হয়ে যায়। এখন দেখো এই ফরম্যাটটাতে কি আছে? এইটা আসলে পি আছে। এই 2 টাকে আমরা পি ধরতে পারি। আর এ ইনভার্স আছে, 1 আছে। এইটার আমাদের কি বের করতে বলছে? ডিটারমাইন্ড বের করতে বলছে, বা মান নির্ণয় করতে বলছে। দেখো তো আগেরটাতে এটা কোথায় আছে? এই যে দেখো, এই যে এইটাতে। তাহলে এটাতে কি হবে? পি এ ইনভার্স 1। তাহলে উপরে কি হবে? পি টু দি পাওয়ার n, নিচে হবে এ ম্যাট্রিক্সটার মান। তাহলে আমরা করতে পারি কি? এটা কি ছিল? ডিটারমাইন টু এ ইনভার্স 1। তাহলে আমাদের এখানে কি আছে? পি এ ইনভার্স 1, এইটার মান নির্ণয় করতে বলছে। তাহলে কি হবে? পি টু দি পাওয়ার n আর এ ম্যাট্রিক্সটার মান। তাহলে এই ম্যাট্রিক্সটার মান বের করলে দেখো, মান যদি আমরা বের করে ফেলি তাহলে কি হবে? -9 মাইনাস, কিন্তু এই মাইনাস 4 দুগুণা 8, মাইনাসে মাইনাসে +8 হয়ে যাবে। তাহলে কত আসবে? -1। -1। তাহলে দেখো এবার p এর ভ্যালুটা কত বলছে? p এর ভ্যালুটা বলছে আমাদের এখানে কত পেয়েছি? 2। তাহলে 2, এবং এইটা কত ক্রমের ম্যাট্রিক্স? 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে n এর ভ্যালু কত আসলো? n এর ভ্যালু আসলো 2। তাহলে 2 এর উপরে স্কয়ার। আর a ম্যাট্রিক্সটার আমরা মান বের করেছি কত? -1। তাহলে -1 ইজ ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই -1 ইজ ইকুয়ালস টু -4। এটাই হলো অ্যান্সার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 সেশনে চলে আসছিল। এরপরে দেখো পরেরটাতে। পরেরটাও সেম। এটা যদিও ভার্সিটি রিলেটেড না, এটা বুয়েটে আসছিল, কিন্তু এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে কি দেখো, যে এ হচ্ছে 3 গুণিত 3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তাহলে এখান থেকেই বোঝা যায় যে এম আর এন কিন্তু সমান। তাহলে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হলো 3। এবং বলছে যে এ ম্যাট্রিক্সটার যে মানটা বলছে সেটা বলছে যে -7। এখানে কিন্তু এটা -7, এটা -7। এবং তাহলে আমাকে বলছে কি যে 2a ব্র্যাকেট ইনভার্স 1, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটু আবার সামনে যাই। দেখো কোনটাতে পড়ে এইটা? এই যে এইটাতে। কি বলছে? পি এ ইনভার্স 1। তাহলে 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার n ইনটু এ ম্যাট্রিক্সটার মান। তাহলে কি বলছে? যে পি এ পুরাটার উপর ইনভার্স 1, এটার যদি আমরা নির্ণায়কের মান নির্ণয় করতে চাই, তাহলে যেটা আসবে 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার n টু এ ম্যাট্রিক্সটার মান। তাহলে দেখো তো এখান থেকে আমরা পাই কি? n এর ভ্যালু হলো 3, তারপরে এ ম্যাট্রিক্সটার মান হলো -7, আর কি? আর পি, পি কত বলছে? পি বলছে 2। তাহলে দেখো বের হয়ে যাবে 1। 2 এর উপর পাওয়ার হিসাবে কত থাকবে? কিউব, ইনটু এ ম্যাট্রিক্সের মান কত? 7। তাহলে 1 ডিভাইডেড বাই
8 2 টু দি পাওয়ার কিউব 8 মাইনাস 7 তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 56 এইটা হলো অ্যান্সার। খুবই সহজ ম্যাথ আসছিল। এরপরে দেখো, এরপরে আমরা কি করব, এরপরে নির্ণায়কের আমরা কিছু ধর্ম নিয়ে আলোচনা করব। নির্ণায়কের যে ধর্মগুলা ছিল এই ধর্মগুলা। তো প্রথমে দেখো, প্রথমের ক্ষেত্রে কি বলছে যে একটা নির্ণায়ক, এর নির্ণায়ক, সাপোজ এইটা একটা নির্ণায়ক, এ নির্ণায়ক। এই নির্ণায়কটার ক্ষেত্রে এই নির্ণায়কটাকে যদি আমি ট্রান্সপোজ করি, এ একটা নির্ণায়ক, এই নির্ণায়কটাকে যদি আমি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পর আবার যদি আমি তার মান নির্ণয় করি, সেক্ষেত্রে এ নির্ণায়কের মান বের করার পর তার ট্রান্সপোজ করে যদি মান বের করি, দুই ক্ষেত্রে মান কি হবে, সেম হবে। তাহলে এই নিয়মটা হতে পারে কি, যে একটা নির্ণায়ক, ওই নির্ণায়কটার মান যা হবে তার ট্রান্সপোজ করার পর নির্ণায়কের মান সেম হবে। সাপোজ এই নির্ণায়কের মান এটা, এটা করার পর মান চলে আসছে 5, এটাকে ট্রান্সপোজ করার পর এইটা চলে আসছে, এই নির্ণায়কটার মানও চলে আসবে 5। তাহলে আমরা বলতে পারি যে এ নির্ণায়কের মান এবং ওই নির্ণায়কটা ট্রান্সপোজ করার পর তার মান কি হবে, সেম হবে। এরপরে আসো দ্বিতীয় ধর্মটাতে। দ্বিতীয় ধর্মটাতে ব্যাপারটা হচ্ছে কি, যে নির্ণায়কের যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলাম যদি আমি নেই, তাদেরকে যদি পরস্পর এক্সচেঞ্জ করি, তাদেরকে যদি পরস্পর এক্সচেঞ্জ করি, সাপোজ এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এই কলামকে এখানে নিয়ে গেলাম আর একে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার সাথে সাথে তাদের সামনের যে চিহ্নটা রয়েছে, যদি সেটা প্লাস থাকে সেটা মাইনাস হয়ে যাবে, আবার যদি সেটা মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে। যেমন দেখো এইখানে, এখানে কি হয়ে গেছে, এখানে দেখো এই যে এইটা এবং এইটার ক্ষেত্রে যদি ধরি, সামনে কি আছে, সামনে তো কোনো কিছু নাই, মানে প্লাস আছে, এইটা একটা নির্ণায়ক। এর ক্ষেত্রে কি হয়ে গেছে, ও সরি, দাঁড়াও, যে কোনো দুইটা আমরা কি ধরেছি, যে কোনো দুইটা আমরা সারি ধরেছি, এই সারিটার কথা চিন্তা করো আর এই সারিটার কথা চিন্তা, দেখো এই সারিটা গিয়ে এখানে বসে গেছে আর এই সারিটা গিয়ে এখানে বসে গেছে, তার মানে কি তারা জায়গা এক্সচেঞ্জ করে ফেলেছে। জায়গা এক্সচেঞ্জ করার ফলে তাদের সামনের চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে, সেটাই হলো ধর্ম। বা আমি যদি এটা করতাম যে এই কলামটাকে এখানে বসাতাম আর এই কলামটাকে আমি এখানে নিয়ে আসতাম, এক্সচেঞ্জ করার সাথে সাথে এখানে একটা মাইনাস চলে আসতো, বা এখানে যদি প্লাস থাকতো সেই প্লাসটা পরিবর্তিত হয়ে কি হয়ে যেত, সেই প্লাসটা পরিবর্তিত হয়ে মাইনাস হয়ে, এটা হলো নির্ণায়কের তৃতীয় ধর্ম। এরপরে তৃতীয়টাতে আসো। এখন নির্ণায়কের এই ধর্মটাতে হলো যে নির্ণায়কের যে কোনো দুইটা সারি, এটা আমরা এই ধর্মটা ইউজ করে কিন্তু আমরা সামনে একটা ম্যাথ করে আসছি। তাহলে নির্ণায়কের যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যদি সেম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নির্ণায়কের ভ্যালু হয়ে যায় 0। দেখো এখানে এই যে দেখো এই সারিটা এবং এই সারিটা দেখো সেম হয়ে গেছে, A11 A11 B1 B1 C1 C1। তার মানে কি, এই যে রো 1, এই যে এটা হলো R1 আর এটা হলো R3, R1 আর R3 কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, নির্ণায়কের মান কত চলে আসবে, 0 চলে আসবে। আবার এটার ক্ষেত্রে দেখো, কলামের ক্ষেত্রে যদি আসি, তাহলে দেখো এই কলামটা এবং এই কলামটা, এই কলামটা হলো C1 আর এটা হলো C2, তাহলে দেখো এই কলাম দুইটা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, A11 A1 A2 A2 A3 A3, তাহলে এই দুইটা সেম হয়ে গেছে, নির্ণায়কের ভ্যালু 0 চলে আসবে, কারণ কি C1 ইকুয়ালস টু C2। এরপরে আসো, এরপরে আমরা পরবর্তীটাতে আসি। এখন দেখো আমরা যখন ম্যাট্রিক্স করেছিলাম, ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিন্তু আমরা গুণ করেছি, ম্যাট্রিক্সের ক্ষেত্রেও যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে ওই ম্যাট্রিক্সটার সাথে গুণ করেছি। তো যেমন একটা ম্যাট্রিক্স এ, ওটার সাথে আমরা 5 কনস্ট্যান্ট একটা ভ্যালু গুণ করেছিলাম, তখন ওই 5টা কি হয়ে গেছিল, প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়ে গিয়েছিল। A11 এর সাথে গুণ হয়ে গিয়েছিল, A12 যদি 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স হয়, A21 এর সাথে গুণ হয়ে গিয়েছিল, A22 এর সাথে গুণ হয়ে গিয়েছিল। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। নির্ণায়কের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন কেমন, যেমন দেখো এখানে কে দেয়া আছে,
কে একটা কি কনস্ট্যান্ট ভ্যালু। এই কেটা যখন একটা নির্ণায়কের ভ্যালুগুলোর সাথে ভুক্তিগুলোর সাথে মাল্টিপ্লাই হবে তখন তাকে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর শুধু মাল্টিপ্লাই করতে পারবো। যেমন দেখো আমি যদি এই কে কে আমি এই দ্বিতীয় আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর কি করে দিতে পারি মাল্টিপ্লাই করে দিতে পারি। যেমন আমি দ্বিতীয়টা বরাবর করেছি কে এ টু কে বি টু কে সি টু করার পর এই নির্ণায়কের যে ভ্যালু বের হবে আর এই নির্ণায়কের যে ভ্যালু বের হবে সেম ভ্যালু বের হবে। তার মানে আমরা বলতে পারি যেটা আমরা করতেই পারি যে যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে তার যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর আমরা কি করে দিতে পারি মাল্টিপ্লাই করে দিতে পারি। এটা হলো নির্ণায়কের একটা ধর্ম। এরপরে আসো সমানুপাতিক। সাপোজ যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম কি হয়ে গেছে সমানুপাতিক হয়ে গেছে। সমানুপাতিক হয়ে গেলে পুরা নির্ণায়কটার মান 0 চলে আসবে। যেমন এখানে দেখো এখানে এইটার এইটা সমানুপাতিক হয়ে গেছে। যেমন আমরা যদি কি করি যেমন কে এ ওয়ান আছে এইটাকে যদি আমরা এ ওয়ান দিয়ে ডিভাইড করি দেখো এ ওয়ান কেটে গিয়ে কে আসবে। তারপরে কে এটার কথা বলছি প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম এই দুইটার ক্ষেত্রে কে এ টু ডিভাইডেড বাই এ টু দেখো এ টু কেটে গিয়ে কত আসবে কে আসবে। কে এ থ্রি ডিভাইডেড বাই এ থ্রি দেখো কেটে গিয়ে কত আসবে কে আসবে। তাহলে দেখো সমানুপাতিক হয়ে গেছে এখান থেকে এখানে কে এখান থেকে এখানে কে এখান থেকে এখানেও কে। তাহলে তার নির্ণায়কের মান কত চলে আসবে 0 চলে আসবে। এটা যে কোনো দুইটা কলাম বরাবর হয়েছে যে কোনো দুইটা সারি বরাবর হলেও সেম ক্ষেত্রে নির্ণায়কের ভ্যালু কত চলে আসবে 0 চলে আসবে। তাহলে আমরা দেখব যে কোনো একটা নির্ণায়কে যদি যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম সমানুপাতিক চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা নির্ণায়কের মান 0 নিয়ে আসবো। এরপরে দেখো সমান্তর প্রগমনভুক্ত হলে আমরা 9-10 কিন্তু পড়ে আসছি সমান্তর ধারা গুণোত্তর ধারা। তো সমান্তর প্রগমনভুক্ত হলে বলছে কি সমান্তর প্রগমনভুক্ত হলে যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যদি সমান্তর প্রগমনভুক্ত হয় নির্ণায়কের মান 0 হয়। এখন দেখো সমান্তর প্রগমনভুক্ত মানে কি ডিফারেন্স যে কোনো দুইটা সারির মধ্যে ডিফারেন্স এই ডিফারেন্সটা যদি সেম হয় তাহলে কি হবে এই ডিফারেন্স দুইটা যদি সেম হয় তাহলে নির্ণায়কের মান 0 চলে আসবে। এখন দেখো এইখানে আমি যদি এই কলামটা এবং এই কলামটার মধ্যে দেখো তো এই যে 1 থেকে 5 এর মধ্যে ডিফারেন্স কত ডিফারেন্স হলো 4। -1 থেকে 3 এর মধ্যে ডিফারেন্স কত ডিফারেন্স হলো 4 মানে আমি 5 থেকে 1 কে মাইনাস করতেছি এটাই তো 3 থেকে -1 কে মাইনাস করতেছি তারপরে 6 থেকে 2 কে মাইনাস করতেছি ডিফারেন্স কত আসছে ডিফারেন্স আসছে দাঁড়াও চেঞ্জ করে নেই এখানে 4 আসছে এখানেও ডিফারেন্স 4 আসছে এখানেও ডিফারেন্স 4 আসছে। এরপরে দেখো এরপরে আরেকটা কাজ করা যায়। এরপরে দেখো এখানে 5 থেকে 10 তার মানে 10 থেকে 5 মাইনাস করলে কত আসবে 5। 8 থেকে 3 মাইনাস করলে কত আসবে 5। 11 থেকে 6 মাইনাস করলে কত আসবে 5। দেখো সব ক্ষেত্রে সমান্তর প্রগমনভুক্ত ডিফারেন্স গুলা দেখো সেম 4 4 4 5 5 5। তার মানে কি হয়ে গেছে যে যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা সরি একটু টেকনিক্যাল ডিফল্ট হয়েছিল আবারও আচ্ছা আমরা আবার ফিরে আসি। দেখো ডিফারেন্সটা কি হয়ে গেছে সেম হয়ে গেছে 4 4 4 5 5 5। তাহলে এক্ষেত্রে নির্ণায়কের মান কত চলে আসবে এক্ষেত্রে নির্ণায়কের মান 0 চলে আসবে। এরপরে দেখো পরেরটাতে আমরা আসি। এরপরে দেখো গুণোত্তর প্রগমনভুক্ত বলছে কি বলছে গুণোত্তর প্রগমনভুক্ত। গুণোত্তর প্রগমনভুক্তর ক্ষেত্রে কি দেখেছি আমরা যে দ্বিতীয় নাম্বার থেকে প্রথম নাম্বারটাকে প্রথম পদ দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে ডিভাইড করে যে অনুপাতটা যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে আমরা গুণোত্তর বলি। এই যে গুণোত্তর যদি হয় সেম হয়
তাহলে সেক্ষেত্রেও নির্ণায়কের মান শূন্য হবে। যে কোনো দুইটা কলামের বা যেকোনো দুইটা সারি যদি গুণোত্তর প্রগমনভুক্ত হয় তাহলে সেক্ষেত্রেও নির্ণায়কের মান কত আসবে? শূন্য আসবে। দেখো এখানে এইটা আর এইটা, তাহলে আমি C2 কে আসলে C1 দিয়ে ডিভাইড করছি এইটা। এখন দেখো 6/2 কত চলে আসে? 2 চলে আসে। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো 2। ও সরি, 6/2 3 চলে আসবে। 3। তারপরে দেখো, তারপরে -3/-1 তাহলে কত চলে আসবে? 3। তারপরে দেখো এই যে এইটা আর এইটা, তারপরে 9/3, 9 কত? 3, তাহলে কত চলে আসবে? 3। তার মানে এর সাথে 3 মাল্টিপ্লাই করলে পরেরটা, এই -1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে পরেরটা, তারপরে এই 3 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে পরের 9টা চলে আসে। তাহলে কি হয়ে গেছে? এরা গুণোত্তর প্রগমনভুক্ত হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে নির্ণায়কের মান কত চলে আসবে? নির্ণায়কের মান 0 চলে আসবে। দেখো এই যে নির্ণায়কের মান কত চলে আসবে? নির্ণায়কের মান 0 চলে আসবে। এরপরে আসো, এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে যে হ্যাঁ, x এর মান নির্ণয় করো। তো নির্ণায়কের আরেকটা আমরা ধর্ম দেখেছিলাম যে নির্ণায়কের ধর্মগুলোর মধ্যে কি ছিল? যে সমষ্টি আকারে যদি থাকে তাদেরকে আমরা কি করতে পারি? আলাদা করেও লিখতে পারি। সমষ্টি আকারে থাকলে তাদেরকে কি করতে পারি? আলাদা আকারে লিখতে পারি। তো দেখো এখানে এই যে সমষ্টি আকারে থাকা মানে প্লাস থাকবে এরকম না। মাইনাস আকারেও থাকতে পারে। পরে মাইনাসটাকে আমি কি করে নিলাম? কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে তারপরে কাজটা হয়ে গেল। এখন দেখো এখানে এটা নির্ণায়কের মান বের করতে বলছে, মানে x এর মান নির্ণয় করতে বলছে। এটা আমরা করব যে নির্ণায়কের সমীকরণ সমাধান। এখন দেখো আমরা করে ফেলি এটা, এটা আমরা করে ফেলি। ভাগে ভাগ করে নিই, জায়গা হবে সুন্দর। আচ্ছা দেখো, তাহলে x এর মান নির্ণয় করতে বলছে, কিন্তু এখানে একটা কন্ডিশন দিছে। কন্ডিশন তোমাদেরকে মাথায় রাখতে হবে। কন্ডিশনটা কি বলছে? ইকুয়াল 0 এবং এ বি সি কখনো সমান না, তারা কখনোই সমান না, এবং এ বি সি 0 হইতে পারে না। এবিসি কি হইতে পারে না? 0 হইতে পারে না। তাহলে আমাকে x এর মান নির্ণয় করতে বলছে। এখন দেখো, এখন আমরা এই জায়গাটাতে কি করতে পারি? জায়গাটাতে আচ্ছা দেখো, আমরা প্রথমে কি করব? এ এ স্কয়ার, তারপরে এ কিউব মাইনাস এক্স, তারপরে কি আছে? বি স্কয়ার সি, তারপরে বি কিউব মাইনাস এক্স, তারপরে সি সি স্কয়ার সি কিউব মাইনাস এক্স। তাহলে দেখো এটাকে আলাদা করব আগে। এই যে তাহলে এ এ স্কয়ার, তারপরে এ কিউব রেখে দিলাম, তারপরে বি সরি এটা কি যে এখানে বি হবে আর এখানে বি স্কয়ার হবে। এরপরে দেখো বি বি স্কয়ার বি কিউব, তারপরে সি সি স্কয়ার সি কিউব, তারপরে দেখো এরপরে দেখো মাইনাসটা ওই আগেই কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে এবার আবার তাহলে এ বি সি, তারপরে এ স্কয়ার বি স্কয়ার, তারপরে কত আসবে? সি স্কয়ার, আর এখানে আসছে এক্স এক্স এক্স। এখন দেখো নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি থেকে যদি ভ্যালুগুলো সেম হয় বা যে কোনো একটা কলামে ভ্যালুগুলো সেম হয় সেটাকে আমরা কমন নিয়ে নিতে পারি। এখন দেখো এই যে এইটা ম্যাট্রিক্স নির্ণায়কের ক্ষেত্রে এই প্রত্যেকটাতেই এই যে প্রথম সারি, এই প্রথম সারি সবগুলাতেই এ আছে, তাহলে এখানে এ আমরা কমন নিয়ে নিতে পারি। তারপরে এইটাতে বি আছে, এখান থেকে আমরা বি কমন নিয়ে নিতে পারি। আর এইখানে সি আছে, এখান থেকে আমরা সি কমন নিয়ে নিতে পারি। তাহলে থাকবে কি আসলে? এখানে এ চলে গেলে এখানে 1 চলে আসবে, এখান থেকে একটা চলে গেলে এ স্কয়ার আসবে, এখানে এ স্কয়ার আসবে। এখান থেকে 1 আসবে, বি চলে গেলে এখান থেকে বি স্কয়ার থেকে বি চলে গেলে বি আসবে, এখানে বি কিউব থেকে চলে গেলে বি স্কয়ার। তারপরে এখানে 1 আসবে, সি চলে গেলে সি স্কয়ার থেকে সি, তারপরে সি কিউব থেকে সি স্কয়ার চলে আসবে। এরপরে দেখো মাইনাস, এখানে দেখো
এখানে কি বলছে, এখানে দেখো এইটা থেকেও নেওয়া যায় না, এটা থেকেও নেওয়া যায় না, কিন্তু এইটা থেকে, কিন্তু এই কলামটা থেকে, 3rd নাম্বার কলামটা থেকে কিন্তু x কে কমন নেওয়া যায়। আমরা x কে কমন নিয়ে নিলাম। তাহলে এবার কি চলে আসবে? a b c, তারপরে a স্কয়ার b স্কয়ার এবং কি c স্কয়ার, আর এখানে 1 1 1। ঠিক আছে? এখন দেখো, এখন এটাকে কি করব? এইটাকে একটু ফরমেশন চেঞ্জ করতে হবে। ফরমেশন চেঞ্জ করা মানে কি? দেখো, এইটা দেখতে ঠিক যেরকম, আমরা এইটা দেখতেও ঠিক একই রকম নিয়ে আসতে চাই। তাহলে কি করা যায়? যদি তুমি চিন্তা করো, এই 1 1 1টা যদি শুধু এখানে চলে আসতো, এই যে প্রথম কলামটাতে চলে আসতো, তাহলে কিন্তু এই দুইটা দেখতে সেম হইতো। তো আমরা এই কাজটাই করব। আমরা কি শিখছি? নির্ণায়কের একটা ধর্মে শিখছি যে নির্ণায়কের যে কোনো সারিকে পরস্পর স্থানান্তর করলে পরপর চিহ্ন কিন্তু পরিবর্তন হইতেই থাকবে। তাহলে এটা যদি আমরা করে ফেলি, তাহলে এখানে কি ছিল? এ বি সি, তাহলে 1 1 1, তাহলে এ বি সি, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখন দেখো মান চেঞ্জ করব। এই 1টাকে প্রথমে আমরা করতে হবে কি, এই যে C3 থেকে C2 তে নিয়ে আসতে হবে। C3 থেকে কোথায় নিয়ে আসতে হবে? C3 থেকে C2 তে নিয়ে আসতে হবে। C3 থেকে C2 তে নিয়ে আসলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে একবার। তাহলে মাইনাসটা কি হয়ে যাবে এবার? মাইনাসটা, এই যে সামনে যে মাইনাস চিহ্নটা আছে, এটা এবার প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গিয়ে x ইনটু কি হয়ে যাবে? a, তারপরে 1 1 1 আসবে, b c আসবে, এবং এখানে এবার a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার চলে যাবে। এরপরে দেখো, a b c, 1 1 1, a b c, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখনো কিন্তু কি দেখতে সেম হয় নাই, আরেকটা স্থানান্তর করতে হবে। আরেকবার যদি স্থানান্তর করি, এবার আবার চিহ্ন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে x থাকলো। এখন দেখো 1 1 1, তাহলে a b c এবং a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার। দেখো দুইটা দেখতে সেম হয়ে গেছে। এইখানে আর এইখানে নির্ণায়কের মান কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। তাহলে কিন্তু এবার কমন নিয়ে ফেলতে পারি। তাহলে কমন নিয়ে নিলে, এবার কি করলে? কমন নিয়ে নিলে থাকবে কি? এ বি সি মাইনাস এক্স থাকবে। আর এইখানে থাকবে কি? এইখানে থাকবে হলো তোমার, এখানে থাকবে তোমার কত? 1 1 1, এ বি সি, এ স্কয়ার বি স্কয়ার আর সি স্কয়ার। এখন দেখো, এই যে এই পুরাটা যে আমরা ফরমেশন করলাম, এইটার ভ্যালু কত বলছিল? 0 বলছিল। এটার ভ্যালু কত বলছিল? এইটার ভ্যালু বলছিল 0। এটার ভ্যালু বলছিল কত? 0। এখন তোমাকে এই যে প্রশ্নে বলেই দিছিল যে এ বি সি ইকুয়াল নট ইকুয়াল 0, যে এ বি সি এর মান 0 হতে পারে না। তাহলে তুমি এইখানে কিন্তু কোনোটাই, কিন্তু এইখানে দেখো এ এর ফরম্যাট আছে এ বি সি, এ বি সি, এখানে কিন্তু কোনো এক্স নাই। তার মানে এই জায়গাটা, এই ভ্যালুটা কিন্তু কখনোই 0 হইতে পারে না। এটা আবার এটার সাথে মাল্টিপ্লাই করে 0 আছে। তার মানে কি এইটা কখনোই কি হইতে পারে না? 0 হইতে পারে না। তাহলে আমরা এখানে বলেই দিতে পারি যে 1 এ স্কয়ার, এ স্কয়ার 1 এ স্কয়ার, তারপরে 1 বি স্কয়ার, তারপরে 1 সি স্কয়ার। এইটা কখনোই 0 হইতে পারে না, কারণ এখানে বলেই দিছে যে এ বি সি নট ইকুয়াল 0। তাহলে এটা তো কখনোই 0 হবে না। তাহলে আলটিমেটলি কোনটা 0 হইতে পারে? এইটা 0 হইতে পারে। যে কি? এ বি সি মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি হয়ে যাবে? তাহলে এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস এক্স হয়ে যাবে। তাহলে এ বি সি ইজ ইকুয়ালস টু এক্স, তার মানে এক্স ইজ ইকুয়ালস টু এ বি সি। এইটাই হলো অ্যান্সার। এই যে এক্স এর মান আমরা নির্ণয় করে ফেলছি। এক্স এর মান নির্ণয় করছি, এক্স ইজ ইকুয়ালস টু এ বি সি। ঠিক আছে? এরপরে দেখো, তাহলে এটা হয়ে গেল। এখন দেখো এরপরে, এরপরে আরেকটা ম্যাথে চলে আসি। এই যে এই ধরনের ম্যাথগুলা, এই ম্যাথগুলাতে সমীকরণ সমাধান করতে হবে। এখানে বলছে দেখো, এটাও, এইটা, এই ধরনের ম্যাথগুলো সমাধানের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস আসলে মাথায় রাখতে হবে। তুমি যদি এই ফরম্যাটটা মাথায় রাখো, তাহলে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তোমাকে দেখতে হবে প্রথমে তুমি এই ধরনের ম্যাথ, এরকম তো আরো অনেক ম্যাথ রয়েছে, এই ধরনের ম্যাথগুলাতে তুমি চিন্তা করবা যে কিভাবে তাকে সবগুলোকে, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে 1 1 1 করা যায় ক্যালকুলেশন করে, সূত্র
বাকি যে কোনো কাজ করে মাল্টিপ্লাই, ডিভাইড, মাল্টিপ্লাই এরকম করে আমি কি করব? যেকোনো একটা সারি অথবা যেকোনো একটা কলামকে 1, 1, 1, 1 করে নিয়ে আসলাম। যখনই আমি 1, 1 করে নিয়ে আসলাম, তারপরে ২য় নাম্বার আমার যে কাজটা হবে সেটা হলো যেকোনো ২ টা 1 কে 0 তে কনভার্ট করা। কিসে কনভার্ট করা? 0 তে কনভার্ট করা। এখন 0 তে কিভাবে কনভার্ট করব? যেকোনো ২ টা সারির মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, মাইনাস করতে পারি। আবার ওইটা সারি থেকে মাইনাস করতে পারি। আসতেছি আমি। তো এরকম করে আমরা 0 নিয়ে আসতে পারি। 0 নিয়ে আসার পর আমরা সেটাকে কি করে দিয়েব? কমন নিয়ে বিস্তার করে দিব। কমন নিয়ে কি করে দিব? বিস্তার করে দিব। তাহলে আমরা আল্টিমেটলি যে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইড এটা মিলে যাবে। তো এই ম্যাথটার ক্ষেত্রে আসো আমরা করে ফেলি। তো এই ম্যাথটার ক্ষেত্রে কি হয়ে গেছে? দেখো 1, 1, 1 কিন্তু এখানে অটোমেটিক্যালি করা আছে। তো এইটা হলো C1 মানে কলাম 1, এটা হলো C2 মানে কলাম 2, এটা হলো C3 কলাম 3। এখন আমরা প্রথমে করব কি? C2 প্রাইম করব। C2 প্রাইম মানে C2 তে নতুন কিছু বসাবো। C2 তে আর 1 k স্কয়ার থাকবে না। নতুন কিছু বসাবো। এখন নতুন কিছু বসাবো কিভাবে? C2 প্রাইম সেটা হবে। C2 প্রাইম কিভাবে হবে? C3 থেকে আমরা C2 কে মাইনাস করে দিব। C3 থেকে C2 কে আমরা কি করে দিব? মাইনাস করে দিব। তাহলে দেখো এইখানে কিন্তু 0 চলে আসবে। তারপরে আরেকটা 0 নিয়ে আসতে হবে। এইটাতে আরেকটা 0 নিয়ে আসতে চাই। এবার কি করব? C3 প্রাইমেও আমরা আচ্ছা আমরা একটু ভিন্নভাবে করি। আমরা C1 প্রাইমে আর C2 প্রাইমে পরিবর্তন করব। আমরা C1 প্রাইমে C1 প্রাইমে পরিবর্তন করব। সেটা হলো C থেকে C1 কে মাইনাস। আর C2 প্রাইমে আমরা পরিবর্তন করি তো প্রাইমে আমরা পরিবর্তন করি C2 প্রাইমে। C2 প্রাইমে আমরা করব C2 থেকে C3 কে মাইনাস দিয়ে দিই। এই কাজটা করি। তাহলে দেখো তো এবার তাহলে দেখো C1 প্রাইমে যদি আমরা করি তো আচ্ছা এখানে দেখো এখানে যেহেতু এইটাও 1 আছে এটাও 1 আছে তাহলে এই কাজটা না করে সবচেয়ে বেটার হবে এই C2 আর C3 কেই করা। কারণ কি এটা করলে পরবর্তীতে যখন আমরা বিস্তার করব বিস্তার করলে ভ্যালুটা সহজেই বের হয়ে আসবে। সেই কাজটাই করি। সবচেয়ে সহজ উপায়ে করার চেষ্টাটা করি। তাহলে দেখো C2 প্রাইম বের করব C3 মাইনাস C2 করে আর C2 প্রাইম করব C3 প্রাইম করব কিভাবে C3 থেকে আমরা C1 টাকে মাইনাস তাহলে এই দুইটা 0 চলে আসবে। দেখো এবার তাহলে এখানে 1 এখানে 1 এটাতে তো পরিবর্তন নাই কোনো তাহলে এটা 1 এরকমই থাকলো। এরপরে দেখো C2 প্রাইমে নতুনগুলা বসবে কিভাবে C3 থেকে C2 তাহলে 1 থেকে 1 মাইনাস করলে কত আসবে 0। তারপরে k থেকে k স্কয়ার থেকে k মাইনাস করলে k স্কয়ার মাইনাস k। তারপরে কি হবে k টু দি পাওয়ার 4 থেকে k স্কয়ার মাইনাস করতে হবে k টু দি পাওয়ার 4 মাইনাস k স্কয়ার। তারপরে এই যে দেখো নতুন এটা হলো C2 প্রাইম এটা হলো C2 প্রাইম। এরপরে দেখো এটাতে আসতে হবে C3 প্রাইমে আসতে হবে। C3 প্রাইমে বলছি কি C3 থেকে তার মানে এই যে 1 থেকে আমাকে কি করতে হবে C1 মাইনাস দিতে হবে তাহলে কত চলে আসবে 0। তারপরে k স্কয়ার মাইনাস 1 দিতে হবে তাহলে k স্কয়ার মাইনাস 1। তারপরে দেখো k টু দি পাওয়ার 4 মাইনাস 1 k টু দি পাওয়ার 4 মাইনাস 1 চলে আসলো। এরপরে দেখো এরপরে কি করা যায়? এরপরে দেখো এরপরে এটাকে একটু আমরা ভাঙবো 1 1 1 0। এখন দেখো এইখানে এখানে কে কমন নেওয়া যায় কে কমন নিলে কি আসবে কে মাইনাস 1 আসবে। এরপরে দেখো আচ্ছা এখানে তোমাদের সবারই একটা প্রশ্ন আসতে পারে যে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা দেখি যে ভাইয়া আপনি প্রথমেই আপনি নিজেই C1 থেকে C2 মাইনাস করবেন নাকি C3 থেকে C2 মাইনাস করবেন এটা নিয়ে কনফিউশন হচ্ছেন। না না এরকম না। তোমাকে ওই ক্ষেত্রে তাকাতে হবে এই দিকে। তোমাকে এই ক্ষেত্রে তাকাতে হবে তোমার প্রমাণের দিকে রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে দেখো k মাইনাস 1 আসছে। তো আমি যদি এইটা করতাম তাহলে 1 মাইনাস কে আসতো। হ্যাঁ? তখন অবশ্যই হতো তখন কিন্তু প্লাস মাইনাসের একটা ক্যালকুলেশন করে আমাকে ওই ফরম্যাটে নিয়ে আসতে হইতো। তো এত কঠিন করার থেকে আমি সহজেই এখান থেকেই কে মাইনাস 1 করে ফেলতে পারি। যেমন এইটা থেকে এইটা যখন মাইনাস করব কে স্কয়ারটা আগে আসবে কেটা পরে আসবে তার মানে অটোমেটিক্যালি কে মাইনাস 1 চলে আসতেছে। তখনই আমি বুঝবো যে আমাকে যেহেতু এখানেও কে মাইনাস 1 আছে কে প্লাস 1 আছে তার মানে আমাকে C2 প্রাইম আর C3 প্রাইম করাটা সবচেয়ে বেটার। এই জিনিসটাই।
এরপরে দেখো, এরপরে কে স্কোয়ার মাইনাস এখানে 0 আছে। তাহলে আচ্ছা এটা শেষ করি। এরপরে কে স্কোয়ার এখানে কমন নিতে পারি। কে স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার মাইনাস কত চলে আসবে? 1 চলে আসবে। এরপরে দেখো কে স্কোয়ার মাইনাস 1, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে কে টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে কে টু দি পাওয়ার 4 মাইনাস 1, কে টু দি পাওয়ার 4, কে টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এখানে এখানে আমরা করতে পারি যে এখানে আমরা করতে পারি কে স্কোয়ারের ওপর স্কোয়ার মাইনাস 1 দিতে পারি। তার মানে কি আসবে দেখো, কে স্কোয়ার মাইনাস 1 মানে কে টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কি চলে আসবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কে স্কোয়ার প্লাস 1 আর কে স্কোয়ার মাইনাস 1 এটা চলে আসবে। তাহলে এবার দেখো, এবার দেখো তাহলে এবার কি করা যায়। এবার দেখো, এবার এই জায়গাটা থেকে আমি কে মাইনাস ওয়ান কিন্তু কমন নিতে পারি, কারণ কি এখানে কে স্কোয়ার মাইনাস 1 আছে। তার মানে কে প্লাস 1 আর কে মাইনাস কত চলে আসবে? 1 চলে আসবে। তো এখান থেকে পুরাটা থেকে কে মাইনাস 1 কমন নিতে পারি। তাহলে আমি যদি এখান থেকে কে মাইনাস 1 কমন নিয়ে নেই, তাহলে আমি এখান থেকে কি করব? এখান থেকে আমি কে কে কমন নিব, কে কমন নিব আর কে মাইনাস 1 কমন নিয়ে নিব। দেখো এই পুরাটাতে কে আছে, কে মাইনাস 1 আছে, তাহলে এখানে কত হয়ে যাবে? 1 1 1। আর এখানে দেখো কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা তো 0, 0 থেকে যে কোনো কিছু কমন নেওয়া যায়। কে কমন নিচ্ছি আর কি কমন নিচ্ছি? কে মাইনাস 1 কমন নিচ্ছি, তাহলে 1 থাকে। তারপরে এইটাতে দেখো কে কমন নিছি, তাহলে একটা কে থাকবে। আর এখানে কে স্কোয়ার মাইনাস 1, কে প্লাস কে 1 ইন্টু কে মাইনাস 1, তাহলে কে মাইনাস 1 কমন নিয়ে নিলে কে প্লাস 1টা থাকবে, শুধু কে প্লাস 1টা থাকবে। এরপরে পরেরটাতে আসো, এইটাতে, এটাতেও দেখো এখানে কে মাইনাস 1 আছে, এখানে কে প্লাস 1 আছে, এখানেও কিন্তু কে প্লাস 1 একটা ক্রিয়েট হবে আর কে মাইনাস 1 একটা ক্রিয়েট হবে। তাহলে এই যে এই জায়গাটাতে থেকে দেখো, এই কলামটা থেকে আমি কে মাইনাস 1 এখানে আছে, এখানে এই যে কে স্কোয়ার কে প্লাস 1 ইন্টু কে মাইনাস 1 ক্রিয়েট হবে। তাহলে এখান থেকেও আমি কি করতে পারি? কে মাইনাস কি করতে পারি? এখান থেকে দেখো, এখান থেকে কে প্লাস 1 কমন নিতে পারি, এখান থেকে কে মাইনাস 1ও কমন নিতে পারি। তাহলে কে মাইনাস 1, তাহলে এখান থেকে আমি আরো একটা কে মাইনাস 1 কমন নিয়ে নিব আর একটা কে প্লাস 1 কমন নিয়ে নিলাম। তাহলে আলটিমেটলি থাকলো কত? 0। এটাতে কে প্লাস 1 কে মাইনাস 1 দুইটাই কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত থাকবে? 1। আর এইখানে কমন নিয়ে নিচ্ছি কে প্লাস 1 মানে কে স্কোয়ার মাইনাস 1 পুরাটাই চলে গেছে, তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে কে স্কোয়ার প্লাস 1। এরপরে দেখো, এরপরে এইখানে দেখো কে কে মাইনাস 1 দুইটা আছে, তার মানে কে মাইনাস 1 এর উপর স্কোয়ার, আর এখানে কে প্লাস 1 একটা আছে। আর একটা কে মাইনাস 1 হয়ে গেলেই কিন্তু প্রমাণটা হয়ে যায়। এখন কি করব? এইটাকে প্রথম সারি সম্পর্কে বরাবর বিস্তার করব। তাহলে যদি বিস্তারটা করে ফেলি, তাহলে মাল্টিপ্লাই, দেখো 1 1 1 বরাবর সারি বাদ দিয়ে দিব, তারপরে কি বাদ দিয়ে দিব? কলাম বাদ দিয়ে দিব। তাহলে থাকবে কত? থাকবে হলো 1 1 কে ইন্টু কে প্লাস 1, আর এখানে থাকবে কে স্কোয়ার প্লাস 1। এখন দেখো বাকিগুলাকে আর করার দরকার নেই, কারণ কি এটা 0, মাইনাস 0 আসলে পুরাটাই 0 চলে আসবে। তারপরে এখানে প্লাস 0 নিলে এখানেও পুরাটাই 0 চলে আসবে, এইটাও পুরাটাই কত চলে আসবে? 0 চলে আসবে। তাহলে সেটা আর করারই দরকার নেই। এখন দেখো কে, এখন এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে কে মাইনাস 1 এর ওপর স্কোয়ার, তারপরে কত আসবে? কে প্লাস 1। এবার এই দুইটাকে মাল্টিপ্লাই করে দাও, এইটা মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে কত আসবে? কে স্কোয়ার প্লাস কত আসবে? 1। আর এইটাকে মাল্টিপ্লাই করে দিলে আসবে কত? মাইনাস কে, এই যে কে আর কে মাল্টিপ্লাই করে দিলে কে স্কোয়ার প্লাস কে, তাহলে কে স্কোয়ার মাইনাস কে। তাহলে এই যে প্লাস কে স্কোয়ার আর মাইনাস কে স্কোয়ার,
কাটা চলে যায়, তাহলে থাকে কি আলটিমেটলি 1 মাইনাস কে। তাহলে কে কে মাইনাস 1 এর উপর স্কয়ার, তারপরে কে প্লাস 1, আর এখানে থাকলো কত কে, দাঁড়াও সরি, এইটা কে স্কয়ার প্লাস 1, প্রবলেম হয়েছে, দাঁড়াও 1, তাহলে কে স্কয়ার প্লাস 1 আর মাইনাস কে স্কয়ার, তাহলে কে মাইনাস 1। তাহলে দেখো এবার, তাহলে দেখো, তাহলে চলে আসলো আলটিমেটলি কি কে ইন্টু কে মাইনাস 1, তাহলে তিনটা কে মাইনাস 1, তাহলে কে মাইনাস 1 এর উপর কিউব ইন্টু কে প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত, রাইট হ্যান্ড সাইড, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ইজ ইকুয়ালস টু কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা হলো বিষয়, এটা হলো কি বিষয়, এটা হলো বিষয়। কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা, কে স্কোয়ার প্লাস 1, তারপরে এখানে মাইনাস কে স্কোয়ার, এখানে প্লাস কে কে মাইনাস। আচ্ছা দেখো, এরপরে দেখো, এরপরে আসলে হবে কি, এরপরে আসবো আমরা ক্রেমার সূত্রে। কি আসবো আমরা? ক্রেমার সূত্রে। ক্রেমার সূত্রের ক্ষেত্রে ব্যাপারটা হলো যে আমাকে যে কোনো সমীকরণ তিনটা দেয়া থাকবে, সমীকরণ, হ্যাঁ, দুই চলক বিশিষ্ট সমীকরণ, দুই ঘাত বিশিষ্ট এরকম সমীকরণ দেয়া থাকবে, যেমন এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়ালস টু 0। তারপরে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়ালস টু কত, 0। তারপরে এ থ্রি এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়ালস টু 0। সাপোজ এরকম তিনটা সমীকরণ দেয়া আছে, এই তিনটা সমীকরণে এক্স ওয়াই জেড এর ভ্যালু তোমাকে ম্যাট্রিক্সের সাহায্যে বা ক্রেমার সূত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে। এখানে কি করতে হবে, প্রথমে তোমাকে আগে ম্যাট্রিক্স গঠন করে নিতে হবে। কিভাবে করতে পারি, প্রথমে আমরা ডি ম্যাট্রিক্সটাকে গঠন করতে পারি। ডি ম্যাট্রিক্সটাকে গঠন করব কিভাবে, এই যে এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং সরি জেড এর সহগ, জেড এর সহগগুলা নিয়ে। তাহলে এক্স এর সহগ এখানে a1 a2, তারপরে কত আসছে a3, তারপরে b1, তারপরে কত আছে b2 এবং কত আছে b3, তারপরে c1 c2, তারপরে কত আছে c3, এইটা হলো ডি। এখন ডি নির্ণয় করার পর কি করতে হবে, তোমাকে ডি ম্যাট্রিক্সটার মান বের করতে হবে। এটার কি বের করতে হবে, মান বের করতে হবে। অবশ্যই মানটা দেখতে হবে জিরো হয় কিনা, জিরো যদি হয়ে যায় তাহলে কি হবে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, তুমি এর মানে ইনভার্স কিন্তু বের করতে পারবা না এরকম করলে। আর এখানে তো ডি এর ভ্যালু যে কোনো কিছু বের হতে পারে, ডি এর ভ্যালু যদি জিরো না বের হয় তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্সও এই ক্ষেত্রে বের করতে পারবা, মানে এইগুলো সমীকরণ দিয়ে বের করতে পারবা। এখন দেখো এখানে ডি এর ভ্যালু বের করে ফেলতে হবে, ডি এর একটা ভ্যালু বের হয়ে আসবে। এরপরে করতে হবে কি, এরপরে সরি d1 আর এখানে d। এখন দেখো, এখন এই d1 d2 d3 এগুলা নিয়েও আর একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করা যেতে পারে। সাপোজ এগুলা থেকেই এক্স ওয়াই জেড গুলা বের হবে, তো এখানে d1 d2 d3। এরপরে দেখো ডি বের করলাম, ডি বের করার পর তোমাকে ডিএক্স বের করতে হবে। ডিএক্স মানে আসলে হলো কি, ডিএক্স মানে এক্স এর যে সহগগুলো আছে a1 a2 a3 এগুলা রিপ্লেস হয়ে যাবে, এদের জায়গায় d1 d2 আর d3 চলে আসবে। তাহলে এ এর জায়গায় এক্স এর সহগের জায়গায় d1 d2 d3 চলে আসবে এবং বাকিগুলা সেম থাকবে b1 b2 b3। তুমি যদি এটা করো তারপরে c1 c2 c3, তাহলে কি হবে, সেক্ষেত্রে নির্ণায়কের মান dx তোমাকে বের করতে হবে। এই যে dx বের করে ফেললাম, ডি গেল dx গেল, এবার আসবো dy, এরপরে আসবো কি dy। dy এর ক্ষেত্রেও সেম, dy এর ক্ষেত্রে এবার y এর যে সহগগুলো আছে এখানে d1 d2 d3 বসে যাবে, a1 a2 a3, এরপরে আসবে এখানে কত d1 d2 d3, তারপরে আসবে কত c1 c2
সি থ্রি, এটা ডিওয়াই বের হয়ে গেল। এরপরে বের করব কি, এরপরে বের করব এর মান বের করব। এরপরে বের করব ডিজেড। ডিজেড বের করব কিভাবে, জেড এর যে সহগগুলো আছে ওই জায়গাগুলোতে সি1 সি2 সি3 এর জায়গায় আমার কি বসে যাবে, ডি1 ডি2 ডি3। তাহলে এ1 এ2 এ3, তারপরে আসবে কত, ডি1 ডি2 ডি3, সেই জায়গায় চলে আসবে কত, সরি, এই জায়গায় চলে আসবে কত, এই জায়গাটাতে চলে আসবে ডি1 ডি2 ডি3, এই জায়গায় চলে আসবে কত, ডি1 ডি2 এবং ডি3। এই যে এইটার নির্ণায়কের মানও আমাকে বের করে ফেলতে হবে। তো এখানে সাপোজ এইটা করার পর নির্ণায়কের মান 6 বের হয়েছে, এটা করার পর 2 বের হয়েছে, এইটা বের করার পর 1 বের হয়েছে, এইটা বের করার পর আবার 2ই বের হয়েছে। তাহলে এবার এক্স ওয়াই জেড নির্ণয় করতে হবে। এক্স বের করার যে সূত্রটা সেটা হলো dx ডিভাইডেড বাই ডি ম্যাট্রিক্সটার মান। তাহলে এখানে dx কত বের হয়েছিল, দেখো আমি ধরে নিয়েছি যে dx বের হয়েছে কত, dx বের হয়েছে 2 ডিভাইডেড বাই 6, তাহলে কত আসবে 1 ডিভাইডেড বাই 3, এটা হলো x। তারপরে y, y বের করাটার ক্ষেত্রে কি dy ডিভাইডেড বাই d, তাহলে dy, dy কত ধরেছি 1, 1 ডিভাইডেড বাই 6। তারপরে z বের করব, z বের করার ক্ষেত্রে dz ডিভাইডেড বাই d, তাহলে দেখো dz এর ভ্যালু কত আসছে, dz এর ভ্যালু 2 আসছে, আর এখানে কত, এখানে আসছে 6, তাহলে আবার 1/3। এই যে এইভাবে আমরা এক্স ওয়াই জেড ক্রেমার নিয়মে নির্ণয় করি যে কোনো একটা তিনটা সমীকরণের, সেক্ষেত্রে ক্রেমার নিয়মে আমরা এক্স ওয়াই জেড নির্ণয় করতে পারি। এবার দেখো ইনভার্স ম্যাট্রিক্সের ধারণা থেকে, কি বলছি, ইনভার্স ম্যাট্রিক্সের ধারণা থেকে, ইনভার্স ম্যাট্রিক্সের ধারণা থেকে কিভাবে আমরা একটা সমীকরণকে সমাধান করতে পারি। সেম কি ছিল, a1x প্লাস b1y প্লাস 1z ইজ ইকুয়ালস টু d1, a2x প্লাস 2y প্লাস c2z ইজ ইকুয়ালস টু d2, তারপরে a3x প্লাস b3y প্লাস c3z ইজ ইকুয়ালস টু d3। এইটা এখান থেকে এক্স ওয়াই জেড নির্ণয় করতে হবে, কিন্তু কি পদ্ধতিতে, ইনভার্স ম্যাট্রিক্সের ধারণা থেকে। এখানে দেখো তো আমরা এখান থেকে তিনটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি, কয়টা, তিনটা। ব্যাপারটা হলো কি, প্রথমে একটা a1 a2 এ সরি a1 a2 না, এই পাশে হবে a1 a2 a3, তারপরে b1 b2 b3 c1 c2 c3। দেখো এইটা একটা ম্যাট্রিক্স তৈরি করে ফেললাম, এটা হলো a। হ্যাঁ, আর আরেকটা ম্যাট্রিক্স তৈরি করব, সেটা হলো এক্স ওয়াই জেড এর, এটা হলো বড় হাতের এক্স নাও, বড় হাতের এক্স মানে এখানে এক্স ওয়াই জেড। হ্যাঁ, আর এখানে সি ইকুয়ালস টু নিলাম যে d1 d2 d3। আমার বের করার দরকার কি, এক্স ওয়াই জেড, আমার বের করার দরকার কি, আমার বের করার দরকার হলো এক্স ওয়াই জেড। আসলে এইটাকে আর এইটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো এটা চলে আসবে, এটা কত, 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স, আর এটা কত, 3 গুণিত 1 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে 3 আর 3 এই যে মিলে গেছে, তাহলে 3 গুণিত 1 ক্রমের, এই যে এই ফরম্যাটটা, এটা গুণ করলে কিন্তু এই ফরম্যাটটা চলে আসবে, আর ওর ভ্যালুগুলো কিন্তু d1 d2 d3, 3 গুণিত 1 হয়ে যাবে। 3 গুণিত কত হয়ে যাবে, এইটা আর এইটা সেম হয়ে গেছে, এই দুইটা বাদ দিয়ে দিলে 3 গুণিত 1 চলে আসবে। দেখো এর কিন্তু 3 গুণিত 1, তার মানে আলটিমেটলি হয়ে গেছে কি, a আর x যদি তুমি মাল্টিপ্লাই করছো তাহলে আসলে c পাইছি, ঠিক কি না, এ আর এক্স মাল্টিপ্লাই করার পর আমরা কি পাইছি, সি পাইছি। এখন আচ্ছা, হ্যাঁ, আবার একটু প্রবলেম হয়েছে, দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে, ক্যামেরাটা বারবার একটু দেখো, এখানে এ আর এক্স মাল্টিপ্লাই করার পর সি পাইছি। এখন আমাকে তো আর এক্স বের করতে হবে, তো আমরা জেনারেল ফরম্যাটে কি করি, এক্স ইজ ইকুয়ালস টু এই পাশে এটা পার করাই দেই সি ইনটু 1 ডিভাইডেড বাই এ, এরকম করি। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি ভিন্ন।
ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্সের ধারণাটা একটু ভিন্ন। এখানে কি করতে হবে দেখো, এ এক্স এর সাথে সামনে কি করতে হবে, এ ইনভার্স একটা নিয়ে আসতে হবে, আর এই সি এর সামনে এ ইনভার্স ইনটু সি নিয়ে আসতে হবে। এখন দেখো আমরা একটু আগেই দেখেছিলাম যে এ ইনভার্স আর এ মাল্টিপ্লাই করলে কত আসবে, আই আসবে। তাহলে এখানে আই ইনটু এক্স চলে আসছে ইজ ইকুয়ালস টু এ ইনভার্স ইনটু সি চলে আসছে। এখন মাথায় রাখতে হবে যে এই ইনভার্সটা আমি এই যে সামনে এটার গুণ করেছি, এখানেও সি এর সামনেই আমাকে মাল্টিপ্লাই করতে হবে। যদি আমরা পরে করতাম তাহলে এখানেও পরে হইতো। এখন দেখো আরো একটা আমরা জিনিস শিখে এসেছি যে এ আই একটা ম্যাট্রিক্সের সাথে তার অভেদক ম্যাট্রিক্স যখন আমরা মাল্টিপ্লাই করব তখন তার ভ্যালু কিন্তু এ ম্যাট্রিক্সটাই আসবে। তাহলে এখানে দেখো আই একটা অভেদক ম্যাট্রিক্স, ওর সাথে এক্স মাল্টিপ্লাই করলে এক্সই চলে আসবে। তাহলে এক্স বের করতে গেলে আমাকে এ ইনভার্স ম্যাট্রিক্স করতে হবে, তার সাথে সি ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করতে হবে। করার পর যে ম্যাট্রিক্সটা আসবে সেটাই আমরা পাবো এক্স, এবং ওইটা ইকুয়ালস টু এক্স ওয়াই জেড এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এটাই ছিল ইনভার্স ম্যাট্রিক্সের ধারণা। ইনভার্স ম্যাট্রিক্সের ধারণা কি ছিল, যে এ এক্স ইকুয়ালস টু যদি সি হয়, এ ইনভার্স উভয় পাশে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এক্স আই আসলো এবং এ ইনভার্স ইনটু সি আসলো। তার মানে একটা ম্যাট্রিক্সের যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব, করার পর তার সাথে তার সিটাকে মাল্টিপ্লাই দিয়ে দিলেই আসলে আমরা এক্স পাবো। এবং এক্সও পাবো আমরা এইভাবে 3 2 1 এই ফরম্যাটে পাবো। এই ফরম্যাটে পাবো মানে 3 গুণিত 1 ফরম্যাটে, 3 গুণিত 1 ক্রমের ম্যাট্রিক্সের ফরম্যাটে পাবো। তখন এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 2 আর জেড এর ভ্যালু 1। এইভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্সের ধারণা থেকে এক্স ওয়াই জেড এর ফরম্যাট বের করে ফেলতে পারি। এবার দেখো একটা ম্যাথ, দেখো 3টা সমীকরণ দেয়া আছে, এটা সমাধান নির্ণয় করতে বলছে। সমাধান ক্যালকুলেটর থাকলে কিন্তু খুব সহজে করে ফেলতে পারতা। ক্যালকুলেটর দিয়ে করা যাবে? ক্যালকুলেটর দিয়ে করা যাবে না, ভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ না। এখন দেখো ভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তাহলে কি করতে হবে, আমাদেরকে করে ফেলতে হবে হাতে হাতে। এখন দেখো 4x মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 8, আর 5x মাইনাস y প্লাস 2z ইজ ইকুয়ালস টু 5। এখন এটা ইনভার্স ম্যাট্রিক্সেও করা যায়, আবার ক্রেমার নিয়মে করা যায়। সবচেয়ে বেটার হলো ক্রেমার নিয়মে করা। ক্রেমার নিয়মে কি হয়, সবচেয়ে সহজেই এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করা যায়। পরীক্ষায় যদি কোনো কিছু উল্লেখ না করে সবাই ক্রেমার নিয়মে করতো, আমরাও করে আসছি। তো দেখো ক্রেমার নিয়মে যদি করতে চাই তাহলে আমাকে আগে ডিটা গঠন করতে হবে। এখন দেখো ডিটা গঠন করতে গেলে কি করতে হবে, এক্স এর সহগগুলা নিতে হবে। তাহলে 1 4 5, তারপরে এখানে কত আসবে, এখানে 1 মাইনাস 2 মাইনাস 1, এখানে কত আসবে 1। ও এখানে জেড এর ভ্যালু নাই, তার মানে এখানে 0 হবে। দেখো এখানে কিন্তু জেড এর ভ্যালু নাই, এই যে এখানে 1, এখানে কিন্তু জেড এর ভ্যালু নাই, তাহলে 0 আসবে। আর এখানে কত আসবে 2। এখন দেখো এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে এটার যদি আমরা মান নির্ণয় করি, তাহলে দেখো 1 ইন্টু 1 বরাবর সারি বাদ দিব, কলাম বাদ দিব, তাহলে কত আসবে -4। আর এখানে কত আসবে, এখানে আসবে মাইনাস মাইনাসে মাইনাসে +1। আচ্ছা, এরপরে দেখো -1 চলে আসবে, মাল্টিপ্লাই এই বরাবর সারি বা কলাম বাদ দিব, সারি বাদ দিব, তাহলে 4 আর 2 4 দুগুণা 8। আর এখানে চলে আসবে কত -5। আর এখানে দেখো +1, তাহলে এর বরাবর কি বাদ দিব, সারি বাদ দিব, কলাম বাদ দিব, তাহলে -4 আর মাইনাসে মাইনাসে +10। এখন দেখো, এখন যদি মানটা বের করি তাহলে কত আসবে -3। তাহলে -3 আর 1 -3। তারপরে দেখো 8 থেকে 5, 5 6 7 8 3, তাহলে মাইনাসে +3 চলে আসবে। মাইনাস সরি থ্রি -3 তারপরে এখানে দেখো -6 আসবে, 6 আর এখানে চলে আসবে +6। তাহলে দেখো -3 -3 -6 আর এখানে কত আসছে +6, তাহলে কত আসবে 0।
এখন দেখো ডিটা নির্ণয় করছি, ডিটা 0 চলে আসছে। আচ্ছা, এখন dx নির্ণয় করতে চাই, dy নির্ণয় করতে হবে, dz নির্ণয় করতে হবে। কিন্তু করে আসলে লাভ নেই কোনো। কেন? কারণ হলো ডিটাই 0 চলে আসছে। ডিটাই 0 চলে আসছে। যখন আমি x নির্ণয় করব তখন কি করতে হবে? dx ডিভাইডেড বাই d করতে হবে। তার মানে আল্টিমেটলি উপরে যাই ভ্যালু বসুক না কেন 5, 6, 7, 8 নিচে কিন্তু 0 ভ্যালু চলে আসছে। 0 ভ্যালু চলে আসছে কি অসংজ্ঞায়িত হয়ে যাবে না? তার মানে আল্টিমেটলি এটার x, y, z নির্ণয় করা আসলে সমাধান করা পসিবলই না। কারণ কি এখানে d 0 চলে আসছে। d টা কোথায় বসবে? নিচে বসবে। আর d যখন নিচে বসে ডিভাইড করে দিবা তখন 0 দিয়ে কোনো কিছু ডিভাইড করলে অসংজ্ঞায়িত চলে আসে। তার মানে আল্টিমেটলি dx, dy, dz বের করেও কিন্তু কাজ নাই। x, y, z নির্ণয় করা এখানে পসিবল হবে না। তাহলে এই যে এই এর সমাধান সম্ভব নয়। এই ছিল আমাদের নির্ণায়কের উপর বেস করে। এখন এরকম যদি আরো অনেক সমীকরণ দেয়া থাকতো তাহলে আমরা সেটাকে ক্রেমার নিয়মে, তারপরে ইনভার্স ম্যাট্রিক্স নিয়মে সমাধান করতে পারতাম। কিন্তু ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামে আসলে এত বড় আসে না। আমরা যে জেনারেল ফরম্যাট আছে ওই ফরম্যাট গুলার মধ্যে 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স, তারপরে 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স, ডিটারমাইন্ড বের করা, তারপরে ওই যে অব্যতিক্রমী ম্যাট্রিক্সের যে নিয়মগুলা ছিল সেগুলা, এগুলা বেশি করে আসে। তাহলে এগুলা বারবার প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত মাথায় থাকবে, তত দ্রুত সমাধান করতে পারবা। সবচেয়ে বড় বিষয় ভার্সিটি অ্যাডমিশনটাতে সেটা হলো যে তোমাকে দ্রুত সমাধান করতে হবে। যত দ্রুত তুমি সমাধান করতে পারবা তত দ্রুত কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বৃদ্ধি পেয়ে যাবে। এবং এইচএসসির ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে চলে আসে। তারপরে এমনিতেই ক্রেমার পদ্ধতি, এইটাতে তো গ নাম্বারে ম্যাথ থাকেই, 4 মার্ক কমন। তারপরে খ নাম্বারেও থাকে, 1 নাম্বারেও বিভিন্ন ধরনের ছোট ছোট ম্যাথগুলো থাকে মান নির্ণয়ের। তাহলে এগুলো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব এবং সমীকরণের যে সমাধানগুলা, আমি একটা ম্যাথ দেখাই দিচ্ছি তোমাদেরকে, এরকম আরো যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কারণ ম্যাট্রিক্স নির্ণায়কের ক্ষেত্রে এই ম্যাথগুলো যত বেশি তুমি প্র্যাকটিস করবা তোমার মাথায় তত বেশি ঢুকবে এবং তত খুব দ্রুত সময়ের মধ্যে তুমি C1 থেকে C2 মাইনাস করবা, না C2 থেকে C3 মাইনাস করবা, C1 প্রাইম বের করবা, না C2 প্রাইম বের করবা, C3 প্রাইম বের করবা, এটা সবচেয়ে বেশি দ্রুত বুঝতে পারবা। তাহলে এটা কি করতে হবে? সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে। কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে স্যারদের বইয়ে, ওই ম্যাথগুলো সবচেয়ে বেশি বেশি করে সলভ করলে এসএসসি তে সবচেয়ে বেশি সমাধান করা পসিবল। এবং এমসিকিউ এর ক্ষেত্রে যে বেসিক ধারণাগুলো আছে এগুলা মোটামুটি শর্টকাট নিয়মগুলা জানা থাকলেই সবচেয়ে বেশি বেটার হবে। তো কোনো কোশ্চেন থাকলে আসলে কমেন্টে করে যাবা। আর থ্যাংকস ফর ইউর অ্যাটেনশন। হ্যাঁ, বিব্রেইনার এর পক্ষ থেকে আমরা এইচএসসি এবং ভার্সিটি প্রাইভেট প্রোগ্রামের জন্য এই তোমাদের ম্যাথ্রিক্স এবং নির্ণায়কের 2টা ক্লাস নেওয়া হয়েছে। আশা করি এই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যত ধারণা তোমাদের, যত প্রবলেম ছিল, যত সমস্যা ছিল সব সলভ হয়ে গেছে। এবং পরবর্তীতে যত বেশি প্র্যাকটিস করবা তোমরা তত বেশি তোমাদেরই উপকার হবে এবং সব বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরবর্তীতে তোমাদের সরলরেখা চ্যাপ্টারটা নিয়ে আসবো। সরলরেখা চ্যাপ্টারের আমরা 3টা ক্লাস নিব। তো আশা করি তোমরা সবাই সরলরেখা ক্লাসটাতে থাকবা। এই পর্যন্তই। আর তোমরা যুক্ত হয়ে যাবা ব্রিভেইনারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।